বন্ধুরা, ১০০ জন ভয়ঙ্কর চোর আর তাদের সামনে একা মোল্লা নাসিরুদ্দিন। তার গাধা চুরি হয়ে শহরের সবচেয়ে বিপজ্জনক চোর বাজারে পৌঁছে গিয়েছিল। ওখান থেকে জ্যান্ত ফিরে আসা অসম্ভব ছিল, কিন্তু মোল্লা অস্ত্র তুললেন না, বরং এমন এক ধূর্ত চাল চাললেন যে ডাকাতদের সর্দার নিজেই গাধা ফেরত দিল আর ক্ষমাও চাইল। শেষমেশ মোল্লা তাদের কিভাবে বোকা বানালো। স্বাগতম। আজকের গল্প প্রমাণ করবে যে বিপদে গায়ের জোর নয়, বুদ্ধি কাজে আসে। মোল্লা একটা মিথ্যে অশোক আর লাল টুপির জোরে মৃত্যুর মুখ থেকে নিজের গাধা বের করে আনল। তো চলুন দেখি মোল্লা নাসিরুদ্দিনের সেই মাস্টার প্ল্যান যা চোরদের খাম ছুটিয়ে দিয়েছিল। বন্ধুরা, দুপুরের কড়া রোদ শহরের ধুলোবালি মাখা রাস্তায় ঝরছিল, যেন আকাশ থেকে আগুনের গোলা পড়ছিল। বাতাসে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল, সেই নিস্তব্ধতা যা কোনো ঝড় আসার আগে হয়, বা হয়তো কোনো বড় বিপদ আসার ইঙ্গিত। মোল্লা নাসিরুদ্দিন, যার বুদ্ধি আর উপস্থিত বুদ্ধির গল্প ৭ দেশে মশহুর ছিল, আজ সেই রোদে একটা পুরনো বটগাছের নিচে তিনি জিরোচ্ছিলেন। তার শরীর ক্লান্ত ছিল, কিন্তু মন শান্ত ছিল, অন্তত তখন পর্যন্ত। তার হাতে একটা মোটা খসখসে দড়ি ছিল, যার অন্য প্রান্তটা তার সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে প্রিয় আর দুনিয়ার সবচেয়ে একগুয়ে সঙ্গী তার গাধার গলার সাথে বাঁধা ছিল। এই গাধা কোনো সাধারণ জানোয়ার ছিল না। মোল্লার জন্যে সে ছিল একজন বন্ধু, একজন বিশ্বাসভাজন, আর কখনো কখনো তো তার পরামর্শদাতাও। লোকে বলতো যে মোল্লা তার অর্ধেক বুদ্ধি তো ওই গাধার সাথে কথা বলেই পান। গাধা ঘাস খাচ্ছিল, আর মোল্লা নিজের পাগড়ি চোখের উপর রেখে ঘুমের গভীরে তলিয়ে যাচ্ছিলেন। স্বপ্নের দুনিয়ায় মোল্লা হয়তো কোনো বাদশাকে নিজের কথায় হারাচ্ছিলেন, বা হয়তো মেঘের ওপর বসে দুনিয়ার দৃশ্য দেখছিলেন, কিন্তু বাস্তব দুনিয়ায় অন্য কিছুই ঘটছিল। মোল্লার নাক ডাকার আওয়াজ, যা কোনো পুরনো ইঞ্জিনের মতো থেমে থেমে আসছিল, সেই নিস্তব্ধতাকে চিরে দিচ্ছিল। এই নিস্তব্ধতার সুযোগ নিয়ে একটা ছায়া পা টিপে টিপে ওই বটগাছের দিকে এগোলো। ওই ছায়া না কোনো ভূতের ছিল আর না কোনো যাত্রীর, ওটা এমন এক মানুষের ছিল যার পেশাই হলো অন্যদের ঘুমের সুযোগ নেওয়া। এক ওস্তাদ চোর, যার আঙুল বাতাসের চেয়েও দ্রুত চলত, আর যার পায়ের আওয়াজ শুকনো পাতার ওপরেও শোনা যেত না। সে এক নজর মোল্লার দিকে দিল, যিনি বেহুশ হয়ে ঘুমোচ্ছিলেন, আর অন্য নজর ওই গাধার ওপর, যে মহানন্দে দুনিয়াদারির খবর না রেখে ঘাস চিবোচ্ছিল। চোরের চোখে চকচকে ভাব জ্বলে এলো। মোল্লার গাধা দেখতে শাহী ঘোড়া না হলেও বাজারে এর ভালো দাম পাওয়া যেতে পারে, বিশেষ করে তখন যখন তাকে শহরের ওই অংশে বিক্রি করা হবে যেখানে কোনো প্রশ্ন করা হয় না। চোখের পলকে একটা ধারালো চাকু দিয়ে দড়িটা কেটে ফেলল। গাধা, যে হয়তো নিজের দুনিয়াতেই মগ্ন ছিল, কোনো বাধা ছাড়াই ওই চোরের সাথে চলে গেল। দড়ির কাতার অংশটা তখনও মোল্লার হাতে ছিল, কিন্তু তার ওজন আর আগের মতো ছিল না। মোল্লা ঘুমের মধ্যে সেই হালকা ভাবটা টের পেলেন না। সূর্য আরও একটু ঢলে পড়ল, আর রোদের তাপ মোল্লার মুখ পোড়াতে শুরু করল। মোল্লা নড়ে চড়ে উঠলেন, একটা গভীর হাই তুললেন, আর নিজের চোখ খুললেন। প্রথম যে জিনিসটা তিনি অনুভব করলেন তা হলো হাতের দড়ির ঢিলে ভাব। আরে ভাই, তুমি এত শান্ত কেন? ঘাসে কি মধু মেশানো আছে? তিনি দড়িটা নিজের দিকে টানলেন। দড়িটা খুব সহজেই কোনো টান ছাড়াই তার কাছে চলে এলো। এক মুহূর্তের জন্য মোল্লার হৃৎস্পন্দন থেমে গেল। তিনি ঝট করে নিজের পাগড়ি সরালেন আর সামনে তাকালেন। সেখানে কিচ্ছু ছিল না, না গাধা, না তার লেজ, না তার বড় বড় কান। শুধু কাটা দড়ির একটা মাথা বাতাসে দুলছিল, যেন মোল্লার ভাগ্য তাকে দেখে হাসছিল। মোল্লা ঝটকা দিয়ে উঠে দাঁড়ালেন। তার ঘুম এমনভাবে উবে গেল যেমন গাধার মাথা থেকে শিং। তিনি এদিক ওদিক তাকালেন, গাছের পেছনে উঁকি দিলেন, দূরের রাস্তায় নজর বোলালেন, কিন্তু সেখানে শুধু উড়ন্ত ধুলো ছিল। হে খোদা, এ কি অনর্থ হয়ে গেল! মোল্লা নিজের কপালে হাত চাপড়ালেন। আমার গাধা, আমার সঙ্গী, কে নিয়ে গেল তাকে? মোল্লার গলার স্বরে ঘাবড়ে যাওয়ার ভাব ছিল। এটা শুধু একটা পশু হারিয়ে যাওয়ার দুঃখ ছিল না, এটা ছিল মোল্লার মান সম্মানের প্রশ্ন। সেই মোল্লা, যিনি দুনিয়াকে জ্ঞান শেখাতেন, আজ নিজের নাকের নিচেই লুট হয়ে গেলেন। যদি এই খবর শহরে ছড়িয়ে পড়ে তো লোকে বলবে, দেখো, যে অন্যদের পথ দেখায় সে নিজের গাধাটাই সামলাতে পারল না। মোল্লার রাস্তা দিয়ে যাওয়া এক পথচারীকে থামালেন। ভাই, তুমি কি এখান দিয়ে কোনো গাধাকে যেতে দেখেছ? একটু খুঁড়িয়ে হাঁটে, আর তার এক চোখে প্রচুর বুঝদার ভাব দেখা যায়। পথচারী মোল্লাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন আর হাসতে হাসতে বললেন, মোল্লাজি, এই শহরে গাধা তো অনেক আছে, আর বুঝদার ভাব তো মানুষের মধ্যেও দেখা যায় না। যদি আপনার গাধা হারিয়ে গিয়ে থাকে তবে বুঝুন এতক্ষণে সেটা কালো বাজারের অংশ হয়ে গেছে। কালো বাজার অর্থাৎ চোর বাজার। এই শব্দটা শুনেই মোল্লার আয়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি জানতেন ওই পথচারী কি বোঝাতে চাইছেন।
শহরের পশ্চিম প্রান্তে যেখানে সূর্যের আলো যেতে ভয় পায়, সেখানে চোর, ঠগ আর ডাকাতদের এক আলাদা সাম্রাজ্য গড়ে উঠেছিল। ওই জায়গার আইন আলাদা ছিল। ওখানকার বাতাসে বারুদ আর ধোঁকাবাজির গন্ধ ছিল। সেখানে কোনো সৎ মানুষ যাওয়ার সাহস করত না, আর যদি কেউ যেতেও তবে নিজের ল্যাংটো পর্যন্ত খুইয়ে আসত। মোল্লা নাসিরুদ্দিন সেখানেই দাঁড়িয়ে ভাবতে লাগলেন। তার মগজ, যা সাধারণত বিদ্যুতের মতো দ্রুত চলত, এখন সেটা শকের মধ্যে ছিল। চোর বাজার, মোল্লা বিড়বিড় করলেন। যদি আমার গাধা সেখানে থাকে তবে তাকে ফিরিয়ে আনা বাঘের মুখ থেকে খাবার ছিনিয়ে আনার মতো। কিন্তু মোল্লা তো মোল্লাই ছিলেন, তিনি হার মানার পাত্র ছিলেন না। তিনি কাটা দড়িটা নিজের কোমরে বাঁধলেন, যেন কোনো যোদ্ধা নিজের তলোয়ার বাঁধছে, আর একটা লম্বা শ্বাস নিলেন। যদি ওরা গাধাকে চোরবাজারে নিয়ে গিয়ে থাকে, মোল্লা নিজেকে বললেন, তবে আমিও দেখব চোরদের বুদ্ধি বেশি নাকি মোল্লা নাসিরুদ্দিনের। মোল্লা নিজের চালচলন বদলে ফেললেন। এখন তিনি সেই সম্মানিত মোল্লা ছিলেন না যিনি মসজিদে বয়ান দিতেন বা চায়ের দোকানে জ্ঞান বিলাতেন। তার চোখে মুখে একটা সংকল্প ছিল, কিন্তু সাথে সাথে একটা পরিকল্পনাও দানা বাঁধছিল। তিনি জানতেন যে চোরবাজারে গায়ের জোর নয়, শুধু এবং শুধুমাত্র চাল কাজে আসবে। যদি তিনি সেখানে গিয়ে হইচই করতেন যে চোর আমার গাধা নিয়ে গেছে, তবে হয়তো গাধার সাথে সাথে তার জানটাও বিপদে পড়ে যেত। তাকে ওই দলেই ভিড়তে হবে, ওদেরই রং মাখতে হবে, আর তারপর নিজের জিনিস ফিরিয়ে আনতে হবে। মোল্লা নিজের জামাকাপড় দেখলেন। তার আলখাল্লা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, পাগড়িটা সুন্দরভাবে বাঁধা ছিল। না, তিনি ভাবলেন, এই বেশভূষায় তো আমাকে দূর থেকেই শিকার মনে হবে। মোল্লা রাস্তার ধারে পড়ে থাকা একটু ভেজা মাটি তুলে নিলেন আর সেটা নিজের মুখে মেখে নিলেন। নিজের পাগড়িটা একটু বাঁকা করে নিলেন আর নিজের আলখাল্লাটা এক পাশ থেকে ছিঁড়ে ফেললেন। তিনি নিজের পিঠটা ঝুঁকিয়ে নিলেন, যেন শতাব্দীর বোঝা তার কাঁধে চেপে আছে। তার চোখে যে ঔজ্জ্বল্য সবসময় থাকত, সেটাকে তিনি এক অসহায় আর পাগলাটে ভাবে বদলে ফেললেন। এখন তিনি আর মোল্লা নাসিরুদ্দিন নন, বরং এক দিশেহারা, লাচার আর কিছুটা ছিটকোগ্রস্ত বুড়ো মনে হচ্ছিলেন। সূর্য তখন ডোবার মুখে, আর শহরের অলিগলিতে অন্ধকার ঘনিয়ে আসছিল। মোল্লা চোর বাজারের দিকে পা বাড়ালেন। যেই তিনি ওই কুখ্যাত এলাকার কাছাকাছি পৌঁছাচ্ছিলেন, পরিবেশটা বদলাচ্ছিল। পরিষ্কার পরিচ্ছন্ন দোকানপাট পেছনে চলে গিয়েছিল, আর সেগুলোর জায়গা নিয়েছিল ভাঙাচোরা ঝুপড়ি আর সরু দুর্গন্ধময় গলি। এখানকার বাতাসে মশলার নয়, বরং পচা মাছ, মদ আর ভয়ের গন্ধ ছিল। লোক এখানে হাঁটত না, বরং হামাগুড়ি দিত, আর প্রত্যেকের নজর থাকত অন্যের পকেটের ওপর। মোল্লা একটা গভীর শ্বাস নিলেন, নিজের বুকের ধড়ফড়ানি নিয়ন্ত্রণে আনলেন, আর সেই নরকের দরজায় পা রাখলেন। চোর বাজারের মূল প্রবেশদ্বার কোনো রাজকীয় দরজা ছিল না, বরং দুটো পুরনো পোড়া বাড়ির মাঝখানের এক সরু রাস্তা ছিল। সেখানে কিছু হৃষ্টপুষ্ট লোক দাঁড়িয়েছিল, যাদের কোমরে খঞ্জর ঝুলছিল। তারা প্রহরী ছিল, যারা এটা নিশ্চিত করত যে আইনের কোনো রক্ষক যেন ভেতরে না আসতে পারে। মোল্লা যখন তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি ইচ্ছে করেই নিজের পা ঘষতে ঘষতে আর বাতাসে বিড়বিড় করতে করতে যাচ্ছিলেন। প্রহরীরা তাকে ঘৃণার চোখে দেখল। এই বুড়ো, কোথায় যাচ্ছিস? মরার জায়গা খুঁজছিস নাকি? এক প্রহরী ঠাট্টা করল। মোল্লা তার দিকে নিজের ঝাপসা চোখে তাকালেন আর কাঁপা কাঁপা গলায় বললেন, মরতে তো হবেই বাবা, আমি তো শুধু নিজের ভাগ্য খুঁজছি, যা হয়তো এখানেই কোথাও পড়ে গেছে। প্রহরীরা জোরে হেসে উঠল আর তাকে ভেতরে যাওয়ার ইশারা করে দিল। তাদের মনে হলো এ কোনো পাগল ভিখারি, যাকে দিয়ে তাদের কোনো বিপদ নেই। মোল্লা মনে মনে নিজের প্রথম জয়ের উৎসব পালন করলেন। তার ছদ্মবেশ কাজ করে গিয়েছিল। ভেতরের দৃশ্য গায়ের লোম খাড়া করে দেওয়ার মতো ছিল। এই বাজার কোনো সাধারণ বাজারের মতো ছিল না। এখানে কোনো দোকান ছিল না, বরং মাটিতে চাদর বিছিয়ে জিনিসপত্র বিক্রি করা হচ্ছিল। আর সেই জিনিসগুলো সোনার ঘড়ি, শাহী তলোয়ার, রেশমি কাপড়, গয়না, সব কিছুই চুরির। প্রতিটি জিনিসের পেছনে কারো না কারো সর্বশান্ত হওয়ার, কান্নার বা হয়তো মারা যাওয়ার গল্প ছিল। প্রদীপ আর মশালগুলোর টিমটিমে আলোয় চোরদের মুখগুলো আরও ভয়ঙ্কর দেখাচ্ছিল। খরিদ্দার আর দোকানদারদের মধ্যে ফিসফাস করে সওদা হচ্ছিল। কোথাও কেউ কাউকে ধমকাচ্ছিল, তো কোথাও কেউ চুরির মাল ভাগাভাগি করছিল। মোল্লার নজর চিলের মতো তীক্ষ্ণ ছিল, যা এই ভিড়ভাট্টা আর অরাজকতার মাঝে নিজের গাধাকে খুঁজছিল। কিন্তু তিনি জানতেন যে যদি তিনি সরাসরি গাধার দিকে তাকান, তবে তিনি ধরা পড়ে যাবেন। তাকে এমন ভাব দেখাতে হতো যেন গাধা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। মোল্লা ভিড়ের মধ্যে ঢুকে গেলেন। তিনি লোকেদের সাথে ধাক্কা খাচ্ছিলেন, ক্ষমা চাইছিলেন, আর অদ্ভুত সব কাণ্ড করতে করতে এগিয়ে যাচ্ছিলেন। তার উদ্দেশ্য ছিল মনোযোগ ঘোরানো। তিনি জানতেন যে চোর বাজারের প্রত্যেকটা লোক সন্দেহের চোখে দেখে। যদি কোনো সাধারণ মানুষ এখানে আসত, তবে তাকে ভীত সন্ত্রস্ত দেখাত। কিন্তু মোল্লা ভয়কে নয়, বরং হতাশা আর পাগলামিকেই নিজের হাতিয়ার বানালেন।
তিনি একটা দোকানের সামনে থামলেন, যেখানে পুরনো তামার বাসন বিক্রি হচ্ছিল। দোকানদার এক ভয়ঙ্কর চেহারার লোক, যার এক চোখে পট্টি বাঁধা ছিল, মোল্লার দিকে তাকিয়ে রইল। কি চাস? সে গর্জন করে জিজ্ঞেস করল। মোল্লা একটা পুরনো লোটা ওঠালেন আর সেটার দিকে এমনভাবে দেখতে লাগলেন যেন গোটা কোনো হিরে। এটা কি সেটাই? মোল্লা নিজেকে জিজ্ঞেস করলেন। না, এতে সেই ব্যাপারটা নেই। তিনি লোটাটা ফেলে দিলেন আর এগিয়ে গেলেন। দোকানদার গালাগাল দিতে থাকল, কিন্তু মোল্লা না শোনার ভান করলেন। এইভাবে মোল্লা এটা প্রতিষ্ঠিত করে দিলেন যে তিনি কোনো খরিদ্দার নন, বরং এক মাথা খারাপ লোক। এতে লোকেদের মনোযোগ তার ওপর থেকে সরে গেল, বা বলা ভালো যে তাকে ফালতু মনে করে ছেড়ে দিল। আর এটাই মোল্লা চাইছিলেন। যখন আপনি কাউকে বেকার বা ফালতু মনে করেন, তখন আপনি তার সামনে নিজের সতর্কতা কমিয়ে দেন। হাঁটতে হাঁটতে মোল্লা বাজারের ওই অংশে পৌঁছে গেলেন যেখানে পশু কেনাবেচা হচ্ছিল। এখানকার দুর্গন্ধ আরও বেশি তীব্র ছিল। ঘোড়ার লাদ আর ঘামের গন্ধে টেকা দায় ছিল। এখানে চুরির ঘোড়া, খচ্চর আর গাধা বিক্রি করা হচ্ছিল। মোল্লার বুক ধড়ফড় করতে লাগল। তার গাধা কি এখানেই আছে? তিনি চোখ বোলালেন। সেখানে অনেক জানোয়ার ছিল, কিছু অসুস্থ, কিছু আহত, কিছু স্বাস্থ্যবান। কিন্তু তার গাধা কোথাও দেখা যাচ্ছিল না। চোর কি তাকে আগে বিক্রি করে দিয়েছে, নাকি হয়তো তাকে জবাই করে দেওয়া হয়েছে? খারাপ চিন্তারা মোল্লাকে ঘিরে ধরল, কিন্তু তিনি নিজেকে সামলালেন। ধৈর্য নাসিরুদ্দিন, ধৈর্য, তিনি নিজেকে বোঝালেন। তাড়াহুড়ো শয়তানের কাজ। তখনই মোল্লা দেখলেন বাজারের এক কোণায়, যেখানে আলো খুব কম, কিছু লোক গোল হয়ে দাঁড়িয়ে আছে। সেখানে কিছু একটা হচ্ছিল। মোল্লা নিজের হাঁটার গতি কমালেন আর ওই দিকে এগোলেন। তিনি ভিড়ের পেছনে দাঁড়িয়ে উঁকি দিয়ে দেখার চেষ্টা করলেন। ভিড়ের মাঝখানে একটা লোক একটা গাধার লাগাম ধরে দাঁড়িয়েছিল, আর সেটা নিলাম চলছিল। ওই গাধাটা মাথা নিচু করে দাঁড়িয়েছিল, যেন সে নিজের ভাগ্য জেনে গেছে। মোল্লা ভালো করে দেখলেন ওই লেজ, ওই কান, ওই মনমরা হয়ে দাঁড়িয়ে থাকার ভঙ্গি। হ্যাঁ, ওটা তাদেরই গাধা ছিল। মোল্লার ভেতরে খুশির জোয়ার বয়ে গেল, কিন্তু তিনি চেহারায় একটা ভাঁজও পড়তে দিলেন না। ওই গাধা পাওয়া গেছে, কিন্তু সে এখনও চোরদের মাঝে ছিল, আর তাকে যে বিক্রি করছিল সে কোনো সাধারণ চোর ছিল না। ওই লোকটা লম্বা চওড়া ছিল, তার মুখে চাকুর ঘায়ের দাগ ছিল, আর তার কোমরে একটা বড়সড় খঞ্জর ছিল। তার আশেপাশে ৪-৫ জন গুন্ডা দাঁড়িয়েছিল, যারা ভিড় সামলাচ্ছিল। ১০০ দিনার, ভিড় থেকে কেউ একজন দাম হাঁকল। ১১০, অন্যজন বলল। বিক্রেতা, যাকে সবাই কালিয়া বলছিল, হাসল। আরে ভিখারিরা, এই গাধা শাহী বংশের, এর গতি ঘোড়ার চেয়েও বেশি। ২০০ দিনারের কমে তো আমি এর লেজও দেখাবো না। মোল্লা জানতেন তার গাধা শাহী বংশ তো দূর, শাহী আস্তাবলের পাশ দিয়েও যায়নি। সে তো এক অলস আর কাজজোর গাধা ছিল। কিন্তু কালিয়া নিজের কথায় তাকে আরবি ঘোড়া প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিল। মোল্লাকে এবার নিজের চাল চলতে হতো। যদি তিনি সরাসরি গিয়ে বলতেন যে এটা আমার গাধা, তবে কালিয়া আর তার সঙ্গীরা তাকে ওখানেই কেটে ফেলত। আইন এখানে কোনো অর্থ রাখে না। এখানে যার লাঠি তার মোষ, বা এই ক্ষেত্রে গাধা, সেই হিসেব ছিল। মোল্লা ভিড় চিড়ে একটু সামনে এগোনোর চেষ্টা করলেন। এক গুন্ডা তাকে ধাক্কা দিল। পেছনে যা বুড়ো, গাধা কেনার মুরদ আছে তোর? গুন্ডা তাচ্ছিল্য করে বলল। মোল্লা অনুনয় করে বললেন, মালিক, আমি গাধা কিনতে আসিনি, আমি তো কিছু খুঁজছি। কি খুঁজছিস? গুন্ডা জিজ্ঞেস করল। মোল্লা নিজের পকেট হাতড়ালেন আর তারপর খালি হাত বের করে জোরে দীর্ঘশ্বাস ফেললেন। আমার ভাগ্য, মোল্লা দার্শনিক ভঙ্গিতে বললেন, আর হয়তো একটা আংটিও। গুন্ডার মনোযোগ সরে গেল। কেমন আংটি? মোল্লা এখান থেকেই নিজের খেলার শুরু করলেন। তিনি নিজের গলার আওয়াজ একটু উঁচু করলেন, যাতে আশেপাশের লোক আর বিশেষ করে কালিয়াও শুনতে পায়। আরে বাবা, কি বলবো, মোল্লা কাঁদো কাঁদো মুখ করে বললেন। আমি অনেক বড় জ্যোতিষী ছিলাম। আমার কাছে একটা জাদুর আংটি ছিল, আমার গুরু দিয়েছিলেন। ওই আংটির বিশেষত্ব ছিল যে ওটা যে পরত সে মাটির নিচে পোতা গুপ্ত ধন দেখতে পেত। আজ সকালে আমি এই বাজারের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন ওই আংটিটা কোথাও পড়ে গেছে। আমি ওটাই খুঁজছি। যেই গুপ্তধন আর জাদুর আংটি শব্দটা বাতাসে ভাসল, ওখানকার পরিবেশ বদলে গেল। চোর, যাদের পুরো জীবন লোভের ওপর টিকে থাকে, তাদের কান খাড়া হয়ে গেল। যে লোকগুলো গাধার নিলাম ডাকছিল, তাদের মনোযোগ গাধার ওপর থেকে সরে এই পাগল বুড়োর ওপর চলে এলো। কালিয়া গাধার লাগাম একটু ঢিলে করে দিল আর মোল্লার দিকে তাকালো। এই বুড়ো, সত্যি বলছিস না ভাং খেয়ে আছিস? কালিয়া কড়া গলায় জিজ্ঞেস করল। মোল্লা হাত জোড় করে নিলেন। সরকার, আমি মিথ্যে কেন বলবো? আমি তো শেষ হয়ে গেলাম। ওই আংটিটাই আমার সব কিছু ছিল। যদি ওটা পাওয়া যেত, তবে আমি দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ হতাম। কিন্তু এখন তো আমার শুধু মৃত্যুর অপেক্ষা। মোল্লা মাটিতে বসে পড়ার নাটক শুরু করলেন।
তিনি ধুলোয় হাত চাপড়াতে লাগলেন, যেন আংটি খুঁজছেন। লোভ খুব খারাপ জিনিস, আর চোরবাজারে তো এটা মহামারীর মতো ছড়িয়ে থাকে। কালিয়ার সঙ্গীরা একে অপরের দিকে তাকালো। তাদের চোখে সেই একই চমক ছিল যা মোল্লা দেখতে চাইছিলেন। গাধায় কি আছে? 100-200 দিনার পাওয়া যাবে, কিন্তু যদি ওই আংটি পাওয়া যায় তবে গুপ্ত ধন পাওয়া যাবে। এই ভাবনা বনের আগুনের মতো ছড়িয়ে পড়ল। কিছু লোক যারা গাধা কিনতে এসেছিল এখন পা টিপে টিপে মাটিতে চোখ রেখে এদিক ওদিক দেখতে লাগল। মোল্লা আর চোখে সব দেখছিলেন। তার প্রথম তীর নিশানায় লেগেছিল। তিনি গাধার উপর থেকে লোকেদের মনোযোগ সরিয়ে দিয়েছিলেন। এখন গাধা মূল আকর্ষণ ছিল না, বরং ওই পাগল বুড়ো আর তার কাল্পনিক আংটি কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। মোল্লা নাটক আরও জমিয়ে দিলেন। তিনি একটা পাথরের কাছে ঝুঁকে চিৎকার করলেন, আরে এখানে কিছু চকচক করছে। সাথে সাথে 4-5 জন চোর ওই পাথরের ওপর ঝাঁপিয়ে পড়ল। ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। সর, আমি আগে দেখেছি, একজন চিৎকার করল। না, এটা আমার এলাকায় আছে, দ্বিতীয়জন গর্জন করল। যখন তারা দেখল যে ওটা শুধু কাঁচের একটা টুকরো, তখন তারা হতাশ হলো। কিন্তু তাদের বিশ্বাস পাকা হয়ে গেল যে বুড়ো সত্যি বলছে, সে সত্যিই কিছু খুঁজছে। মোল্লা ক্ষমা চাইলেন, মাফ করো বাচ্চারা, আমার বুড়ো চোখ ধোকা খেয়ে গেল। কালিয়া, যে এতক্ষণ নিজের জায়গায় দাঁড়িয়েছিল, তারও আর সহ্য হল না। সে গাধার লাগাম একটা খুঁটির সাথে বাঁধল আর মোল্লার কাছে এলো। তার লোভ তার সন্দেহের চেয়ে বড় হয়ে গিয়েছিল। কেমন দেখতে ওই আংটি? কালিয়া নিজের গলার স্বর একটু নরম করে জিজ্ঞেস করল, যেন সে মোল্লাকে সাহায্য করতে চায়। মোল্লা বাতাসে হাত নেড়ে একটা কাল্পনিক আকার বানালেন। সোনার আংটি, ওতে একটা বড় লাল পাথর বসানো আছে, আর তাতে ফার্সিতে কিছু লেখা আছে। যে ওটা পাবে, সে বাদশাহদেরও বাদশাহ হয়ে যাবে। এই বিবরণ শোনা মাত্র ওই কোণাটা একটা খোঁজাখুঁজি অভিযানে বদলে গেল। চোর, পকেটমার আর এমনকি যারা শুধু তামাশা দেখছিল, সবাই মাথা নিচু করে মাটি ছাকতে লাগল। কালিয়াও নিজের জায়গা থেকে সরে একটু দূরে মাটির দিকে তাকাতে লাগল। মোল্লা দেখলেন গাধা এখন প্রায় একা দাঁড়িয়ে, খুঁটির সাথে বাঁধা, মনমরা আর অবহেলিত। মোল্লার মন চাইল দৌড়ে গিয়ে দড়ি খুলে পালিয়ে যেতে, কিন্তু তিনি জানতেন যে এটা বোকামি হবে। এখনও অনেক লোক আছে, যদি তিনি পালান তবে ধরা পড়ে যাবেন। তাকে এখনও আরও বিভ্রান্তি ছড়াতে হবে। তাকে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে কেউ তার ওপর মনোযোগ না দেয়। মোল্লা আস্তে আস্তে সরে ওই জায়গার কাছে পৌঁছলেন যেখানে গাধাটা বাঁধা ছিল। তিনি গাধাটাকে দেখলেন। গাধাও নিজের বড় বড় চোখ দিয়ে মোল্লাকে দেখল। এক মুহূর্তের জন্য দুজনের মধ্যে এক নীরব কথোপকথন হল। গাধা নিজের কান নাড়াল, যেন চিনে ফেলেছে। মোল্লা ঠোঁটে আঙুল রেখে তাকে চুপ থাকার ইশারা করলেন। গাধা, যে সত্যিই বুঝদার ছিল বা হয়তো খুব ক্লান্ত ছিল, সে কোনো শব্দ করল না। মোল্লা গাধার একদম কাছে গিয়ে দাঁড়ালেন, কিন্তু তিনি সেটার দিকে তাকালেনও না। তিনি মাটির দিকে তাকিয়ে রইলেন আর বিড়বিড় করতে থাকলেন। তখনই মোল্লা হঠাৎ নিজের পকেট থেকে একটা তামার মুদ্রা বের করলেন আর চুপিসারে সেটা নিজের পায়ের কাছে ফেলে দিলেন। তারপর তিনি জোরে চিৎকার করলেন, পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। এটা শোনা মাত্র সেখানে তোলপাড় শুরু হয়ে গেল। কি পেয়ে গেছ? আংটি কোথায়? সবাই মোল্লার দিকে দৌড়ালো। কালিয়া সবার আগে ছিল। সে মোল্লাকে ধাক্কা দিল আর জিজ্ঞেস করল, কোথায় দেখা? মোল্লা ঘাবড়ে গিয়ে ওই তামার মুদ্রাটা তুলে নিলেন আর মুঠোয় বন্ধ করে ফেললেন। না, এটা আমার, আমি এটা খুঁজেছি। মোল্লা বাচ্চাদের মতো জেদ করতে লাগলেন। কালিয়া মোল্লার কবজি ধরে ফেলল। এই বুড়ো, এই বাজার আমার, এখানে পড়ে থাকা প্রতিটা জিনিস আমার, খোল মুঠো। মোল্লা বাধা দিলেন, না, এটা আমার গুরুর স্মৃতিচিহ্ন। ভিড় আরও কাছে চলে এলো। প্রত্যেকেই ওই মুঠোর ভেতরে উঁকি দিতে চাইছিল। উত্তেজনা চরমে ছিল। মোল্লা জানতেন যে যেই তিনি মুঠো খুলবেন আর তামার মুদ্রা দেখা যাবে, এরা তাকে মেরে ফেলবে। কিন্তু এটাই তো ঝুঁকি ছিল। তাকে ওই হতাশার মুহূর্তটাকে কাজে লাগাতে হতো। মোল্লা নিজের মুঠো খুললেন। তালুতে একটা সাধারণ ক্ষয়ে যাওয়া তামার মুদ্রা রাখা ছিল। নিস্তব্ধতা নেমে এলো। তারপর এক মুহূর্ত পরে কালিয়ার চেহারা রাগে লাল হয়ে গেল। এটা কি? এটাই সেই জাদুর আংটি? মোল্লা মাসুমের মতো বললেন, আরে না সরকার, এটা তো আমার একটা কয়েন যা পড়ে গিয়েছিল। আমি তো এটাকেই খুঁজছিলাম। আংটি তো আমি বাড়িতেই ফেলে এসেছিলাম, আমার এখন মনে পড়ল। ভিড় স্তম্ভিত হয়ে গেল। কিছুক্ষণের জন্য কারও মাথায় আসলো না কি প্রতিক্রিয়া দেওয়া উচিত। তারপর এক প্রবল হাসির ফোয়ারা ছুটল। কিন্তু এই হাসি আনন্দের ছিল না, রাগ আর বিরক্তির ছিল। পাগল বুড়ো আমাদের সময় নষ্ট করে দিল, মার ওকে।
কালিয়া রাগে নিজের খঞ্জর বের করল। তুই আমার মজা উড়িয়েছিস, তুই কালিয়ার মজা উড়িয়েছিস। সে মোল্লার দিকে এগোল। মোল্লা পিছিয়ে গেলেন আর ঠিক গাধার পাশে গিয়ে দাঁড়ালেন। মালিক, দয়া করো, আমি তো এক ভুলো মনের বুড়ো, বুড়ো বয়সে স্মৃতিশক্তি কমে যায়, আমাকে মাফ করে দিন। মোল্লা হাত জোর করলেন আর কাঁপতে লাগলেন, কিন্তু মোল্লার মস্তিষ্ক শান্ত ছিল। তিনি নিজের অবস্থান শক্ত করছিলেন। এখন তিনি গাধার কাছে ছিলেন, আর ভিড়ের মনোযোগ তার পাগলামির ওপর ছিল, এই দিকে নয় যে তিনি গাধার কাছে কেন দাঁড়িয়ে আছেন। কালিয়া তাকে মারার জন্য এগিয়ে এলো, কিন্তু ভিড়ের মধ্য থেকে কেউ একজন বলল, ছাড়ো কালিয়া ভাই, পাগল লোক, একে মারলে কি লাভ হবে, নিজের তলোয়ার নোংরা করো না। কালিয়া থামল। সে থুথু ফেলে নিজের রাগ প্রকাশ করল। পালিয়ে যা এখান থেকে বুড়ো, আমার মত বদলানোর আগেই, আর যদি দ্বিতীয়বার এখানে দেখি তবে তোর চামড়া ছাড়িয়ে জুতো বানিয়ে নেব। মোল্লা বারবার ঝুঁকে কুর্নিশ করলেন, জি সরকার, জি মালিক, এক্ষুনি চলে যাচ্ছি। ব্যাস ব্যাস। মোল্লা থামলেন। তিনি গাধার দিকে তাকালেন। এখন সময় ছিল নিজের পরের মাস্টার স্ট্রোকের। তিনি এখান থেকে খালি হাতে যাওয়ার পাত্র ছিলেন না, তাকে গাধাকে সাথে নিয়ে যেতে হবে, আর সেটাও সবার চোখের সামনে। মোল্লা গাধার পিঠে হাত রাখলেন, যেন ভর দিচ্ছেন। মালিক, যাওয়ার আগে একটা অনুরোধ আছে, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, আমার পায়ে আর জোর নেই। আমি কি এই গাধার ওপর বসে বাজারের বাইরে পর্যন্ত যেতে পারি? আমি আপনাকে এর বদলে অনেক দোয়া দেব। কালিয়া হাসল। দোয়া? তোর দোয়ায় আমার পেট ভরবে না। এই গাধা বিক্রির জন্য, কেনার মুরদ থাকলে বল, না হলে রাস্তা মাপ। মোল্লা গাধার কান আদর করে দিলেন। গাধা শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। মোল্লা বললেন, কিনতে তো চাই হুজুর, কিন্তু আমার কাছে পয়সা নেই। তবে আমার পশুদের ব্যাপারে একটু জ্ঞান আছে। এই গাধা যেটা আপনি বিক্রি করছেন, আপনি কি জানেন যে এটা কোনো সাধারণ গাধা নয়? কালিয়া ভুরু কোচকাল। কি মানে? এই তো তুই বলছিলি যে তুই পাগল আর তোর কিছু মনে থাকে না, এখন তুই পশুদের ডাক্তার হয়ে গেলি? মোল্লা রহস্যময় হাসির সাথে বললেন, পাগলামিতেই তো বুদ্ধিমানের কথা মনে পড়ে মালিক। আমি এইমাত্র খেয়াল করলাম, এই গাধার চোখে একটা বিশেষ চমক আছে, আর এর কান দেখুন কেমন বাঁকানো। মোল্লা গাধার বাঁ কানটা একটু মুচড়ে দিলেন। আমাদের গ্রামে বলা হয় যে এমন গাধা অলক্ষণে হয়, যতক্ষণ না তার আসল মালিক তাকে আদর করে। যদি অন্য কেউ একে রাখে তবে তার সিন্দুক খালি হয়ে যায়। কালিয়া কুসংস্কারে বিশ্বাসী ছিল, যেমনটা বেশিরভাগ অপরাধী হয়। সে একটু ইতস্তত করল। ফালতু কথা বন্ধ কর, এটা শাহী গাধা, আমি নিজে এটা আমি পেয়েছি। মোল্লা মাথা নাড়ালেন। অবশ্যই অবশ্যই, কিন্তু আপনি কি দেখেছেন যে নিজের লেজ কেমনভাবে নাড়ায়? যদি এ লেজ বাঁ দিকে নাড়ায় তবে বুঝবেন মালিকের ওপর বিপদ আসতে চলেছে। কালিকতালিও গাবে বা হয়তো মোল্লার গোপন ইশারায় গাধা ঠিক সেই সময়ই মাছি তাড়ানোর জন্য নিজের লেজ বাঁ দিকে নাড়াল। কালিয়া আর তার সঙ্গীরা এক পা পিছিয়ে গেল। কুসংস্কারের তীর নিশানায় লাগছিল। মোল্লা পরিবেশটাকে আরও ভারী করে দিলেন। ও দেখলেন আপনারা, এটা অপায়া, অনেক বড় অপায়া। কালিয়ার রাগ এবার ভয়ে বদলাতে শুরু করেছিল, কিন্তু সে এটা দেখাতে চাইছিল না। এই ভণ্ড, তুই আমাকে ভয় দেখাচ্ছিস যাতে আমি তোকে গাধাটা দিয়ে দিই? আমি তোর চাল বুঝি। মোল্লা সাথে সাথে ভোল পাল্টালেন। না না সরকার, তবা তবা, আমি তো শুধু আপনাকে সাবধান করছিলাম। আমি তো যাচ্ছি, নিজের জান আমার কাছে প্রিয়, এই অলক্ষণে জানোয়ারের কাছে কে দাঁড়িয়ে থাকবে? মোল্লা ওখান থেকে সরতে লাগলেন, কিন্তু খুব ধীর গতিতে। এটা একটা জুয়া ছিল। তিনি দেখতে চাইছিলেন কালিয়ার লোভ জেতে নাকি তার ভয়। কিন্তু কালিয়া কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই ভিড়ের মধ্য থেকে আরেকটা আওয়াজ এলো। আরে, এই বুড়ো মিথ্যে বলছে, এই গাধা অলক্ষণে নয়, আমি একে কিনব, 70 দিনার। এটা এক নতুন খরিদ্দার ছিল, যে কুসংস্কারে বিশ্বাস করত না। মোল্লার প্ল্যান বিপদে পড়ে গেল। যদি গাধা বিক্রি হয়ে যায় তবে সব শেষ। মোল্লাকে জলদি কিছু করতে হতো। তাকে প্রমাণ করতে হতো যে গাধা শুধু অলক্ষণে নয়, বরং এর আসল মালিক আর কেউ নয়, খুব বিশেষ একজন ব্যক্তি। মোল্লা আবার ঘুরলেন আর ওই নতুন খরিদ্দারের কাছে গিয়ে বললেন, ভাই, তুমি নিজের জীবন ঝুঁকিতে ফেলছ, কিন্তু যদি তোমার বিশ্বাস না হয় তবে এই গাধার কাছেই জিজ্ঞেস করে নাও। গাধার কাছে জিজ্ঞেস করে নেব? খরিদ্দার হাসল। গাধারা কবে থেকে কথা বলতে শুরু করল? মোল্লা গাধার গলার উপর হাত রাখলেন আর তার কানে ফিসফিস করে কিছু বললেন। তারপর তিনি জোরে বললেন, আমি এর কাছে জিজ্ঞেস করেছি এর আগের মালিক কে ছিল, আর জানেন কি বলল? সব লোক দম বন্ধ করে মোল্লার মুখের দিকে তাকিয়েছিল। এটা পাগলামির পরের ধাপ ছিল। মোল্লা গম্ভীর গলায় বললেন,
এ বলল যে এর আগের মালিক এমন এক জাদুকর ছিল যে এখন প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর সে নিজের গাধাকে খুঁজছে। যেই এই গাধায় জড়বে সেই জাদুকর তার ঘাড়ে চেপে বসবে। পুরো বাজার এখন একটা নাটকের মঞ্চ হয়ে গিয়েছিল। মোল্লা নাসিরুদ্দিন নিজের কথার জালে, নিজের অভিনয় আর মনোবিজ্ঞানের গভীর জ্ঞানের মাধ্যমে চোরদের ওই ঘাঁটিতে একটা অদ্ভুত ভয় আর কৌতূহল তৈরি করে দিয়েছিলেন। গাধা, যে কিছুক্ষণ আগে শুধু একটা বিক্রির মাল ছিল, এখন এক রহস্যময় বস্তু হয়ে গিয়েছিল। কালিয়া দ্বিধায় ছিল, খরিদ্দাররা ভয় পেয়ে গিয়েছিল, আর মোল্লা নিজের পরের চাল চালার জন্য তৈরি ছিলেন। তিনি জানতেন যে লড়াইল এখনও জেতা হয়নি, এখনও তো শুধু মাঠ তৈরি হয়েছে। আসল খেলা তো এবার শুরু হবে, যখন মোল্লা এটা প্রমাণ করবেন যে এই গাধা শুধু তার আরেকে নিয়ে যাওয়ার জন্য তার কোনো টাকার নয়, বরং শুধু নিজের বুদ্ধির প্রয়োজন। অন্ধকার আরও ঘন হয়ে গিয়েছিল, মশাল আরও উজ্জ্বল। চোর বাজারের বাতাসে এক অদ্ভুত শিহরণ দৌড়ে গিয়েছিল। গাধার জোরে ডেকে ওঠা সেই নিস্তব্ধতাকে ভেঙেছিল, যা মোল্লার ভুতুড়ে গল্পের পর নেমে এসেছিল। মশালগুলোর হলুদ আর লাল আলোয় লোকেদের মুখগুলো ভয়ঙ্কর দেখাচ্ছিল। কারোর মুখে লোভ ছিল, কারোর মুখে ভয়, আর কারোর মুখে অবিশ্বাস। মোল্লা নাসিরুদ্দিন, যিনি এতক্ষণ এক পাগল আর ভুলো মনের বুড়োর চরিত্র খুব ভালোভাবেই পালন করছিলেন, গাধার ঘাড়ের সাথে সেঁটে দাঁড়িয়েছিলেন। তার বুক পাঁজরের খাঁচায় কোনো বন্দি পাখির মতো ধরফর করছিল, কিন্তু মুখে সেই পুরনো রহস্যময় আর বোকামি মার্কা হাসি লেগেই ছিল। কালিয়া, চোরদের ওই সর্দার, যে কিছুক্ষণ আগে পর্যন্ত গাধাকে সোনার খনি মনে করছিল, এখন নিজেরই তলোয়ারের হাতলে আঙুল বোলাচ্ছিল। তার মগজ দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। এক ভাগ বলছিল যে এই বুড়ো তাকে বোকা বানাচ্ছে, এর গলা কেটে দেওয়া উচিত। অন্য ভাগ, যা কুসংস্কার আর ভয় দিয়ে তৈরি ছিল, তাকে আটকাচ্ছিল। কি জানি, সত্যি যদি কোনো জাদুকরের আত্মা থাকে? কালিয়া ভাবল। সে নিজের আশেপাশে দাঁড়ানো গুন্ডাদের দেখল, তারাও ভয় পেয়ে আছে মনে হলো। চোর যত নিষ্ঠুরী হোক না কেন, অজানা ছায়া আর আত্মার থেকে তারা সব সময় ভয় পায়। তখনই ভিড় চিরে ওই নতুন খরিদ্দার, যাকে সবাই জব্বার কসাই নামে চিনত, সামনে এলো। জব্বারের শরীর কালিয়ার চেয়েও বড়সড় ছিল, আর তার পেশা ছিল পশু জবাই করা, পোষা নয়। সে ভূতে ভয় পেত না, কারণ সে রোজ মৃত্যুকে খুব কাছ থেকে দেখত। সর পেছনে, জব্বার নিজের গর্জন করা গলায় বলল। কি তামাশা লাগিয়ে রেখেছিস? একটা গাধা আর একটা সঠিয়া বুড়োকে দেখে ভয় পেয়ে গেলি তোরা? জব্বার সোজা মোল্লার সামনে এসে দাঁড়ালো। তার ছায়া মোল্লাকে পুরোপুরি ঢেকে ফেলল। এই বুড়ো, জব্বার মোল্লার চোখের দিকে তাকিয়ে বলল, তোর গল্প বাচ্চাদের ভয় দেখাতে পারে, জব্বারকে নয়। যদি এই গাধা অভিশপ্ত হয়, তবে আমি ওই অভিশাপকেও কেটে কাবাব বানিয়ে দেব। আমি একে কিনছি 70 দিনার, এক্ষুনি। মোল্লা বুঝে গেলেন যে এই নতুন খেলোয়াড় খেলা নষ্ট করতে পারে। জব্বার ভয় পাওয়ার লোক নয়, তাকে লোভ বা ভয় দিয়ে নয়, বরং বিভ্রান্তি আর যুক্তি দিয়ে হারাতে হবে। মোল্লা জব্বারকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন, আর তারপর হঠাৎ হাসতে লাগলেন। এই হাসি কোনো সাধারণ মানুষের ছিল না, এটা এমন এক হাসি ছিল যা পাগলাগারদের দেওয়ালে ধাক্কা খায়। কাবাব? এ কাবাব বানাবে? মোল্লা গাধার কানে বললেন। শুনলে বন্ধু, এ তোমাকে কাবাব বানাতে চায়। তারপর মোল্লা একদম গম্ভীর হয়ে গেলেন, তার মুখ পাথরের মতো শক্ত হয়ে গেল। তিনি জব্বারের দিকে আঙুল তুললেন। মূর্খ মানুষ, তুই শরীর কাটতে পারিস, আত্মাকে নয়। তুই বলছিস সে গাধা সাধারণ, আচ্ছা তো প্রমাণ কর। জব্বার তাচ্ছিল্য করে থুতু ফেলল। প্রমাণ আমাকে নয়, তোকে করতে হবে। তুই বলছিস সে জাদু করি, আমি তো বলছি এ শুধুই একটা পশু যা বোঝা টানা আর মার খাওয়ার জন্য তৈরি। জব্বার গাধার পিঠে জোরে থাপ্পড় মারল। গাধা শিউরে উঠল। মোল্লার চোখে এক মুহূর্তের জন্য চমক দেখা গেল। এটাই সুযোগ ছিল। ঠিক আছে, মোল্লা ভিড়কে উদ্দেশ্য করে বললেন। তার গলার স্বরে এখন এক নাট্যকারের গাম্ভীর্য ছিল। যদি তোমরা সবাই মনে করো যে এ সাধারণ গাধা, তবে একে কিনে নাও আর নিজের সর্বনাশ ডেকে আনো। কিন্তু যদি আমি এটা প্রমাণ করে দিই যে এই গাধা মানুষের ভাষা বোঝে আর এর মধ্যে ঐশ্বরিক শক্তি আছে, তবে কি তোমরা মানবে যে এর মাজিক কোনো সাধারণ মানুষ ছিল না? কালিয়া, যে এতক্ষণ চুপ ছিল, মাঝখান থেকে বলে উঠল, কি ফালতু বকছিস? গাধা আর ঐশ্বরিক শক্তি? বুড়ো, এবার তুই সীমা ছাড়িয়ে যাচ্ছিস। মোল্লা কালিয়ার দিকে তাকালেন আর এক চ্যালেঞ্জিং হাসি দিলেন। কালিয়া ভাই, আপনি তো বাজারের রাজা,
আপনি জানেন যে প্রত্যেকটা নিখুঁত জিনিসের পরিচয় তার গুণ দিয়ে হয়। যদি এই গাধা শাহী হয় যেমনটা আপনি বলছিলেন, তবে এর তো এমন কিছু করা উচিত যা সাধারণ গাধারা করে না, তাই না? মোল্লা কালিয়ার অহংকারে সুরসুরি দিলেন। কালিয়া না করতে পারল না। যদি সে না করত তবে এটা স্বীকার করা হতো যে সে এক সাধারণ গাধা বিক্রি করছিল, যাতে তার মান কমে যেত। ঠিক আছে, গালিয়া গর্জন করল, দেখা এর গুণ। কিন্তু যদি এই নাটক না জমে তবে তোর জিভ কেটে এই গাধাকেই খাইয়ে দেব। মোল্লা একটা গভীর শ্বাস নিলেন। এবার সেই মুহূর্ত এসে গেছে যার উল্লেখ তিনি নিজের পরিকল্পনায় মাস্টার স্ট্রোক 3 হিসেবে করেছিলেন, গাধার বিশেষত্ব। মোল্লা নিজের গাধাকে হাড়ে মজ্জায় চিনতেন। তিনি জানতেন যে তার গাধা বাঁ কান চুলকোলে নিজের ডান পা তোলে, আর লেজের নিচে সুরসুরি দিলে মাথা ওপর করে আকাশের দিকে তাকায়। এটা কোনো জাদু ছিল না, এটা বছরের পর বছর ধরে তৈরি অভ্যাস ছিল। কিন্তু এই অন্ধকার বাজারে, এই মূর্খ চোরদের মাঝে এই অভ্যাস অলৌকিক ঘটনা হতে চলেছিল। মোল্লা গাধার একদম সামনে দাঁড়িয়ে গেলেন। তিনি নিজের দুহাত ছড়িয়ে দিলেন যেন কাউকে আলিঙ্গন করতে যাচ্ছেন। ভিড় শ্বাস আটকে দেখছিল। মোল্লা নিজের চোখ বন্ধ করে নিলেন আর কিছু অদ্ভুত মন্ত্র বিড়বিড় করতে লাগলেন। আবড়াকা ডাবড়া গিলি গিলি ছু, ও আত্মাদের সুলতান, নিজের উপস্থিতির জানান দাও। এই শব্দগুলো অর্থহীন ছিল, কিন্তু মোল্লা এগুলোকে এত ভারিক্কি চালে বললেন যে পরিবেশে উত্তেজনা তৈরি হয়ে গেল। তারপর মোল্লা নিজের চোখ খুললেন আর গাধার চোখের দিকে তাকালেন। হে পবিত্র আত্মা, মোল্লা নাকি সুরে বললেন, যদি তুই এখানে উপস্থিত থাকিস আর যদি এই কসাই তোকে কেনার যোগ্য না হয় তবে আমাদের ইঙ্গিত দে। যখন আমি হুকুম করব তখন তুই আকাশের দিকে তাকা আর খোদার কাছে নালিশ কর। মোল্লা গাধার কানের দিকে ঝুঁকল। ভিড়ের মনে হল তিনি গাধাকে মন্ত্র শোনাচ্ছেন, কিন্তু আসলে মোল্লা খুব ধীরে গাধার ওই বিশেষ জায়গায়, কানের ঠিক পেছনে নখ ফোটালেন, যেখানে তার সুরসুরি আর বিরক্তি দুটোই হতো। সাথে সাথেই মোল্লা জোরে চেঁচালেন, হুকুম! গাধা যেই ওই খোঁচা অনুভব করল, সে ঝটকা দিয়ে নিজের মাথা ওপরে তুলল, নিজের ঠোঁট নাড়াল আর আকাশের দিকে মুখ করে একটা লম্বা শ্বাস ছাড়ল, যা দেখতে এমন লাগছিল যেন সে ওপরওয়ালার কাছে ফরিয়াদ করছে। ভিড়ের মধ্যে ওহ শব্দ গুঞ্জিত হল। দেখলে? মোল্লা চেঁচালেন, দেখলে তোমরা? এ আকাশের দিকে তাকালো, এ দোয়া চাইছে, এ বলছে যে আমাকে এই কসাইয়ের হাতে দিও না। জব্বার একটু পিছিয়ে গেল, কিন্তু সে এখনও পুরোপুরি বিশ্বাস করেনি। এটা তো কাকতালীয় হতে পারে, সে বিড়বিড় করল। মাছি বসেছিল তাই হয়তো মাথা নেড়েছে। মোল্লা সাথে সাথে জবাব দিলেন, মূর্খ নাস্তিক, তুই অলৌকিক ঘটনাকে কাকতালীয় বলছিস? আচ্ছা, তো নে আরেকটা প্রমাণ দেখ। মোল্লা পেছনের দিকে গেলেন। তিনি জানতেন যে এটাই সবচেয়ে বিপজ্জনক অংশ। যদি গাধা লাথি মেরে দেয় তবে মোল্লার নাটক আর পাঁজর দুটোই ভেঙে যাবে। কিন্তু তাকে ঝুঁকি নিতেই হতো। এই গাধা, মোল্লা ভিড়কে জানালেন, শুধু মাথাই তোলে না, এ ভবিষ্যতও বলতে পারে। জানে, যদি এর পাশে দাঁড়ানো ব্যক্তি চোর বা পাপী হয় তবে এ নিজের বা পা মাটিতে আছড়ায়। মোল্লা কালিয়ার দিকে ইশারা করলেন, কালিয়া ভাই, একটু এর কাছে গিয়ে দাঁড়ান। কালিয়া ইতস্তত করল, আমি কেন? আমি কোনো পাপী নই। মানে ধান্দা নিজের জায়গায়, কিন্তু আমি দিলের সাফ, তো ভয় কিসের? মোল্লা চ্যালেঞ্জ ছুড়লেন, আসুন, দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে। বাধ্য হয়ে কালিয়া এগিয়ে এলো। সে গাধার পাশে গিয়ে দাঁড়াল, কিন্তু সতর্ক ছিল। মোল্লা গাধার অন্য দিক থেকে নিজের কনুই দিয়ে গাধার পাঁজরের এক বিশেষ জায়গায় চাপ দিলেন। গাধা, যার কাছে এটা চলার ইশারা ছিল, অস্থির হয়ে উঠল, আর সে নিজের বাঁ খুর মাটিতে জোরে আছড়াল। ঠক! ধুলোর একটা কুণ্ডলি উড়ল। বাজারে নিস্তব্ধতা নেমে এল। কালিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বিদ্যুতের গতিতে পেছনে লাফাল। ইয়াল্লাহ, এ পা আছড়াল, এ জানে। ভিড়ের মধ্যে এখন ফিসফিসানি শোরগোলে বদলে যেতে শুরু করেছিল। আরে এই গাধা তো অন্তর্যামী, এ তো জিন। ভাই, এখান থেকে বেরো, কোথাও এ আমাদেরও না চিনে ফেলে। মোল্লা নিজের জয়ের প্রথম সিঁড়ি চড়ে ফেলেছিলেন। তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে গাধা সাধারণ নয়, কিন্তু এখনও গাধাকে ফেরত পাওয়া বাকি ছিল। এখনও পর্যন্ত গাধা কালিয়ার মাল ছিল, ব্যাস একটা অভিশপ্ত মাল। মোল্লাকে এবার এটা প্রমাণ করতে হতো যে এই গাধার ওপর শুধু তার, অর্থাৎ ওই পাগল বুড়োর অধিকার আছে। মোল্লা ভিড়ের শোরগোল ছিঁড়ে বললেন, দেখলে ভাইয়েরা, এই গাধা পাপীদের চিনতে পারে। এবার ভাবো, যদি তোমাদের মধ্যে কেউ একে নিজের বাড়ি নিয়ে যায় তবে কি হবে? এ তোমাদের সব গোপন কথা ফাঁস করে দেবে। তোমাদের বউ এদের বলে দেবে যে তোমরা কোথায় ছিলে। তোমাদের শত্রুদের বলে দেবে যে তোমরা টাকা কোথায় লুকিয়েছ। তোমরা কি এমন গুপ্তচর পালতে চাইবে? এই যুক্তি অব্যর্থ ছিল।
চোরদের জন্য গোপনীয়তাই তাদের সম্পদ। এমন একটা গাধা যে সব ফাঁস করে দেয়, সে কোনো কাজের নয়, বরং আপদ ছিল। খরিদ্দারদের ভিড় কমতে শুরু করল। কেউই ওই গুপ্তচরকে কিনতে রাজি ছিল না। জব্বারও, যে সবথেকে নির্ভীক ছিল, এখন নিজের মতলব বদলাচ্ছিল। আমার ঝামেলায় পড়ার দরকার নেই, সে বলল। গাধা নাকি বালাই, আমি চললাম। কিন্তু কালিয়া, যাকে নিজের লোকসানের ভয় ছিল, রাগে ফেটে পড়ল। তার গাধা বিক্রি হচ্ছিল না, আর এই সব ওই পাগল বুড়োর কারণে হচ্ছিল। থাম তোরা, কালিয়া গর্জন করল। কেউ কোথাও যাবি না। সে মোল্লার কলার ধরল আর তাকে শূন্যে ঝুলিয়ে দিল। মোল্লার পা মাটি থেকে উপরে ঝুলতে লাগল। তুই আমার ব্যবসা লাটে তুলেছিস বুড়ো, কালিয়ার দাঁতে দাঁত চেপে বলল। তুই আমার গাধাকে বদনাম করেছিস। এখন আমি তোকে আর তোর এই অভিশপ্ত গাধা দুটোকেই এখানেই দাফন করব। পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছিল। মোল্লার চাল উল্টে গিয়েছিল। গাধাকে ছাড়ার বদলে কালিয়া এখন হিংস্র হয়ে উঠেছিল। মোল্লার দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু তার মগজ এখনও অক্সিজেনের শেষ বিন্দুটুকু ব্যবহার করে সমাধান খুঁজছিল। মালিক, মারলে গাধা বিক্রি হবে না, ছাড়ুন আমাকে, আমি এর চিকিৎসা জানি। কালিয়া মোল্লাকে মাটিতে আছড়ে ফেলল। কিসের চিকিৎসা? বাজে বকিস না। মোল্লা নিজের ঘাড় ডললেন, এখন লম্বা লম্বা শ্বাস নিলেন। মালিক, এই গাধাটি অভিশপ্ত, এটা তো নিশ্চিত, কিন্তু সব অভিশাপেরই একটা কাটাকাটি থাকে। আমি ওই আত্মাকে শান্ত করতে পারি। কিভাবে? আমাকে এর সাথে একটা কথা বলতে হবে। আত্মারা ভিড়ের মধ্যে কথা বলে না। কালিয়া সন্দেহের সাথে মোল্লাকে দেখল, তারপর গাধাকে এবং তারপর পলায়মান ভিড়কে। তার কাছে কোনো উপায় ছিল না। ঠিক আছে, সে বলল, কিন্তু যদি তুই পালানোর চেষ্টা করিস তবে আমার খঞ্জর তোর পিঠে থাকতে। মোল্লা ধীরে ধীরে গাধার কাছে গেলেন। এখন তারা দুজন, মালিক আর গাধা, একা দাঁড়িয়েছিল, যদিও চারদিকে ভয়ঙ্কর চোরদের ঘেরাও ছিল। মোল্লা গাধার কপালে নিজের কপাল ঠেকিয়ে দিলেন। এটা একটা আবেগঘন মুহূর্ত ছিল, কিন্তু মোল্লা একেও নাটকের অংশ বানিয়ে নিলেন। তিনি বিড়বিড় করছিলেন, মাফ করো বন্ধু, তোমাকে অনেক নাটক করতে হচ্ছে, ব্যাস আর কিছুক্ষণ। তারপর মোল্লা জোরে কাঁদতে শুরু করে দিলেন। হায় হায়, এই আত্মা খুব দুঃখী। এ বলছে যে একে খুব মারা হয়েছে, একে এর পরিবার থেকে আলাদা করা হয়েছে। মোল্লা হঠাৎ গাধার পিছনে গেলেন আর তার লেজ তুললেন। সেখানে লেজের নিচে একটা ছোট্ট পুরনো ঘা ছিল, যা গাধার ছোটবেলায় লেগেছিল। মোল্লা সেটাকে এমনভাবে দেখালেন যেন সেটা কোনো টাটকা জখম। দেখো জালিমরা, মোল্লা চেঁচিয়ে বললেন, দেখো তোমরা কি করেছ। এই পবিত্র প্রাণীটিকে আঘাত দিয়েছ, তাই এর রেগে আছে। আত্মা বলছে যে যতক্ষণ পর্যন্ত এর ঘায়ে কোনো সত্যি মানুষের চোখের জল না পড়বে, ততক্ষণ এখান থেকে এক পাও নড়বে না। এটা একটা অদ্ভুত শর্ত ছিল। সত্যি মানুষের চোখের জল চোর বাজারে? এটা তো মরুভূমিতে জল খোঁজার মতো ছিল। ভিড়ের মধ্যে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। কালিয়া বিরক্ত হয়ে বলল, সত্যি মানুষ? এখানে সব চোর, বোকা কোথাকার। আমি কোথা থেকে সত্যি মানুষ আনব? মোল্লা সরলভাবে বললেন, তাহলে এই গাধা এখানেই দাঁড়িয়ে থাকবে কেয়ামত পর্যন্ত, আর এর অভিশাপ এই বাজারের উপর বর্ষাতে থাকবে। তোমাদের দোকানপাট জ্বলে যাবে, তোমাদের মাল মাটি হয়ে যাবে। মোল্লা ভয়ের বাজার গরম করে দিয়েছিলেন। এখন চোরদের গাধার চেয়ে নিজেদের রোজগার নিয়ে বেশি ভয় করছিল। তখনই মোল্লা তার পরের চালটা চাললেন। গাধার চোখে জল। মোল্লা চুপিসারে পকেট থেকে একটা ছোট্ট কৌটো বের করলেন, যাতে তিনি পেঁয়াজের একটা ছোট্ট টুকরো রেখেছিলেন। মোল্লা সব সময় সফরে পেঁয়াজ রাখতেন, এটা ভেবে যে খাবারের সাথে কাজে আসবে, কিন্তু আজ এটা বুদ্ধির কাজে আসছিল। ভিড়ের নজর মোল্লার মুখের দিকে ছিল, তার হাতের দিকে নয়। মোল্লা গাধার চোখের কাছে হাত নিয়ে গিয়ে তাকে থাবড়ালেন, আর খুব পরিষ্কারভাবে পেঁয়াজের রস গাধার চোখের কাছে লাগিয়ে দিলেন। প্রাণীটির চোখে জ্বালা হলো, আর তখনই তার চোখ দিয়ে জল পড়তে শুরু করল। দেখো, মোল্লা চেঁচিয়ে উঠলেন, যেন তিনি ঈশ্বরকে দেখে ফেলেছেন। অলৌকিক, গাধা কাঁদছে, আত্মা কাঁদছে। মশালার আলোয় গাধার কালো চোখ থেকে বেরোনো সেই জল হীরের মতো চকচক করছিল। এই দৃশ্য এতটাই প্রভাবশালী ছিল যে পাথর দিল চোরও গলে যেতে লাগল। একটা পশুর কান্না, তাও আবার এইভাবে, কোনো অপশকুনের চেয়ে কম ছিল না। এই গাধা আমাদের চাই না। ভিড়ের মধ্যে থেকে আওয়াজ আসতে লাগল, সরাও একে এখান থেকে, বের করো একে বাজার থেকে, কালিয়া একে ছেড়ে দে ভাই, এ আমাদের সবাইকে নিয়ে ডুববে। জনতার মেজাজ বদলে গিয়েছিল। এখন তারা কালিয়ার বিরুদ্ধে ছিল। তারা চাইছিল যে এই অলক্ষণে ভাব তাদের বাজার থেকে দূরে চলে যাক। কালিয়া একা পড়ে গিয়েছিল, তার নিজের সঙ্গীরাও তাকে একদৃষ্টে দেখছিল। নিয়ে যায় কে? কালিয়া হার মেনে কিন্তু রাগে বলল, নিয়ে যায় কে বুড়ো, ফ্রিতে নিয়ে যা, শুধু আমার চোখের সামনে থেকে দূর কর। মোল্লার মনে লাড্ডু ফুটল, কিন্তু তিনি প্রকাশ হতে দিলেন না। ফ্রি? মোল্লা নাক কুচকালেন। আরে আমি একে কিভাবে নিয়ে যেতে পারি? আমি তো বুড়ো, দুর্বল, আরে অভিশপ্ত। যদি এ রাস্তায় মরে যায় তো আত্মা আমার পিছনে পড়ে যাবে।
মোল্লা এখন দরদাম দয় বরং নখরা করছিলেন। তিনি চাইছিলেন যে কালিয়া তাকে বাধ্য করুক, না যে তিনি নিজে যাওয়ার ভিক্ষে চান। তাহলে আমি কি করব? কালিয়া চিৎকার করে বলল। তোর পায়ে পড়ব? না মালিক, মোল্লা নম্রতার সাথে বললেন, শুধু একে আমার সাথে বাজারের গেট পর্যন্ত পৌঁছে দিন। আর আর আত্মাকে শান্ত করার জন্য এর গলায় এমন কিছু পড়াতে হবে যা আপনার সবথেকে দামি জিনিস। তবেই অভিশাপ কাটবে। এটা মোল্লার সবচেয়ে সাহসী চাল ছিল। তিনি শুধু গাধা নয়, বরং চোরকে শাস্তিও দিতে চাইছিলেন। আমার দামি জিনিস। কালিয়া নিজের সোনার চেনে হাত রাখল। তুই এটা চাইছিস? আরে না না, মোল্লা ঘাবড়ে গিয়ে বললেন। সোনা না, আত্মারা সোনাকে ঘৃণা করে। আমি তো আপনার ওই টুপির কথা বলছি। কালিয়ার মাথায় একটা লাল রঙের মখমলের টুপি ছিল, যা সে কোনো রইসের থেকে চুরি করেছিল। ওটা তার শান ছিল। আমার টুপি? কালিয়া অবিশ্বাসের সাথে জিজ্ঞেস করল। হ্যাঁ, মোল্লা গম্ভীরভাবে বললেন। লাল রং বিপদের রং। আত্মার মনে হবে যে আপনি নিজের শক্তি তাকে সঁপে দিয়েছেন। ব্যাস, বাজারের বাইরে পর্যন্ত। তারপর আমি টুপি ফেরত দিয়ে দেব, কথা দিলাম। কালিয়া ফেসে গিয়েছিল। ভিড়ের চাপ ছিল, গাধার ভয় ছিল, আর তার ওপর এই পাগল বুড়ো। সে বিরক্তিতে নিজের টুপিটা খুলল আর গাধার দুই কানের মাঝে গুঁজে দিল। নে, মোর, কালিয়া বলল। মোল্লা মনে মনে নিজের বুদ্ধিকে সেলাম জানালেন। গাধা পাওয়া গেল, ইজ্জত বেঁচে গেল, আর এখন শত্রুর টুপিও গাধার মাথায় ছিল, যা কালিয়ার জন্য সবচেয়ে বড় বেইজ্জতি ছিল। মোল্লা গাধার লাগাম ধরলেন। চলো বেটা, তিনি গাধাকে বললেন। তোমার আসল মালিক, ও মাফ করবেন, ওই জাদুকরের আত্মা তোমাকে ডাকছে। মোল্লা ভিড় চিরে এগিয়ে গেলেন। লোকেরা রাস্তা দিচ্ছিল, যেন মোল্লা কোনো সাধু বা কোনো মহামারী। কিন্তু এখনও খেলা শেষ হয়নি। চোরবাজারের একটা নিয়ম ছিল, যা সহজে পাওয়া যায় তাকে সন্দেহের চোখে দেখো। যেই মোল্লা কয়েক কদম এগিয়েছেন, কালিয়ার মাথায় বাতি জ্বলে উঠল। তার কিছু মনে পড়ল। দাঁড়া, কালিয়া চিৎকার করল। মোল্লার পা থমকে গেল। কি গণ্ডগোল হল? কালিয়া দৌড়ে তার কাছে এলো। তুই বলেছিলি তুই আংটি খুঁজছিস, আবার তুই বললি তুই আত্মাদের সাথে কথা বলিস, আর এখন তুই গাধাকে এমনভাবে ধরছিস যেন বহু বছর ধরে চিনিস। কালিয়া মোল্লার হাত ধরে নিল। তার হাতের ধরা লোহার মতো শক্ত ছিল। তুই কোনো পাগল নস, তোর চোখে ভয় নেই। কালিয়া মোল্লার মুখের কাছে এসে একদৃষ্টে তাকাল। তুই কে বহুরূপী? পরিবেশে আবার উত্তেজনা ভরে গেল। যে ভিড় মোল্লার জন্য রাস্তা ছেড়ে দিচ্ছিল, এখন আবার গোল করে দাঁড়িয়ে গেল। মোল্লা বুঝে গেলেন যে পাগলামির নাটক আর চলবে না। কালিয়ার চোরের ষষ্ঠ ইন্দ্রিয় জেগে উঠেছিল। এখন মোল্লাকে গাধার চেয়ে বেশি নিজের প্রাণ বাঁচাতে হতো। মোল্লা কালিয়ার চোখে দেখলেন, আর এবার তিনি নিজের আওয়াজ পাল্টালেন না। তিনি নিজের আসল গম্ভীর আর ভারী গলায় বললেন, কালিয়া, কখনো কখনো পাগলামি সবচেয়ে বড় বুদ্ধি হয়। আমি কে, এটা জেনে তুমি কি করবে? প্রশ্ন হলো, তুমি কি ওই অভিশাপকে দ্বিতীয়বার নিমন্ত্রণ দিতে চাও? মোল্লা গাধার টুপির দিকে ইশারা করলেন। ওই টুপি এখন গাধার মাথায় আছে। যদি তুমি এটা এখন ফেরত নাও, তবে আত্মা বুঝবে যে তুমি নিজের ওয়াদা ভেঙেছ, আর ওয়াদা ভাঙার সাজা মৃত্যু হয়। কালিয়া এক মুহূর্তের জন্য ভয় পেল, কিন্তু তারপর সে মোল্লার দাড়ি ধরে জোরে টানল। নকল দাড়ি হলে খুলে আসত, কিন্তু মোল্লার দাড়ি আসল ছিল। মোল্লার খুব ব্যথা লাগল, কিন্তু তিনি উফ পর্যন্ত করলেন না। আসল দাড়ি? কালিয়া অবাক হয়ে বলল। তাহলে তুই বেশ বদলে আসিসনি। আমি যা, আমি তাই, মোল্লা বললেন। এক ফকির, এক মুসাফির, আর নিজের হারানো জিনিসের অনুসন্ধানকারী। কালিয়া এখনও ধন্ধেই ছিল। তার বিশ্বাস হচ্ছিল না যে এক সাধারণ বুড়ো তাকে এতটা নাচাতে পারে। সে নিজের তলোয়ার বের করতেই যাচ্ছিল যে তখনই বাজারের অন্য কোণ থেকে শোরগোল উঠল। সিপাহী, সিপাহী এসে গেছে! এটা মোল্লার কাজ ছিল না। এটা হয়তো ভাগ্য ছিল, বা হয়তো মোল্লার কোনো আগের নাটক আংটির খোঁজ এত শোরগোল মাচিয়েছিল যে বাইরে টহল দেওয়া সিপাহীদের সন্দেহ হয়ে গিয়েছিল। শাহী গার্ডস, পালাও! চোরদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। কালিয়ার মনোযোগ সরল। এটা মোল্লার জন্য ঈশ্বরের ইঙ্গিত ছিল। পালা বেটা! মোল্লা গাধার কানে বললেন, আর এক মুহূর্ত না নষ্ট করে গাধার পিঠে লাফিয়ে উঠলেন। গাধা যে এতক্ষণ অলস দাঁড়িয়েছিল, সিপাহী আর পালাও চিৎকার শুনে এবং মোল্লার গোড়ালির গুঁতো খেয়ে হাওয়ার সাথে কথা বলতে লাগল। কিন্তু মুশকিল এটা ছিল যে মোল্লা বাজারের মাঝখানে ছিলেন, আর বেরোনোর গেটে ভিড় জমেছিল। কালিয়া, যার সিপাহীদের চেয়ে বেশি মোল্লার ওপর রাগ ছিল, মোল্লার পিছনে দৌড়ল। ধরো ওকে, এ গুপ্তচর, এই সিপাহীদের ডেকেছে! কালিয়া চিৎকার করল। এখন পুরো ভিড় মোল্লার বিরুদ্ধে হয়ে গেল। তারা ভাবছিল যে মোল্লাই খবর দিয়েছে। মোল্লা গাধায় চড়ে সরু গলিতে জিগজ্যাগ এঁকে বেঁকে পালাচ্ছিলেন। পিছনে কালিয়া আর তার ১০১ গুন্ডা খোলা তলোয়ার নিয়ে দৌড়চ্ছিল। গলিগুলোতে দোকান ছিল, আর রাস্তা বন্ধ হয়ে যাচ্ছিল। মোল্লা দেখলেন যে একটা দোকানের সামনে অনেক মাটির বাসন রাখা আছে। তিনি গাধাকে ওইদিকে ঘোরালেন। হে আল্লাহ, আজ বাঁচিয়ে দাও!
মোল্লা চিৎকার করলেন আর গাধাকে বাসনের স্তূপের ওপর দিয়ে লাফানোর চেষ্টা করলেন। গাধা লাফালো, কিন্তু তার পেছনের পা একটা বড় মাটির কলসিতে ধাক্কা খেল। ঝনঝন হাজারো টুকরো হয়ে মাটি ছড়িয়ে পড়ল। মোল্লার ভারসাম্য বিগড়াল, কিন্তু তিনি গাধার ঘাড় শক্ত করে ধরে রেখেছিলেন। গাধা থামল না, সে আরও জোরে দৌড়ল। পিছনে আসা চোররা ওই ভাঙা বাসনে পিছলে যেতে লাগল। ২-৩ জন গুন্ডা ধপাস করে পড়ল। কালিয়াও পিছলে যেতে যেতে বাঁচল। ছাড়বি না একে, কালিয়া চিৎকার করল। এখন মোল্লা বাজারের ওই অংশে ছিলেন যেখানে পুরনো কাপড় আর দড়ি ঝুলছিল। এটা কোনো গোলক ধাঁধার মতো ছিল। মোল্লাকে ঝুঁকে গাধা দৌড়াতে হচ্ছিল যাতে দড়ি তাদের গলায় না ফেসে যায়। হঠাৎ মোল্লার সামনে একটা দেওয়াল এসে গেল। রাস্তা বন্ধ ছিল। মোল্লা লাগাম টানলেন, গাধা থেমে গেল। মোল্লা পিছনে দেখলেন, কালিয়া আর তার সঙ্গীরা গলির অন্য প্রান্তে দাঁড়িয়েছিল। তাদের মুখে শয়তানি হাসি। এখন কোথায় যাবি বুড়ো? কালিয়া হাঁপাতে হাঁপাতে বলল। রাস্তা বন্ধ, এখন তোকে কোনো আত্মা বাঁচাতে পারবে না। কালিয়া ধীরে ধীরে এগিয়ে আসছিল, যেমন শিকারী নিজের শিকারকে কোণঠাসা করে। মোল্লা এলিক ওদিক দেখলেন। বাঁদিকে একটা পুরনো সিঁড়ি ছিল যা ছাদের দিকে যাচ্ছিল, কিন্তু গাধা ওটায় চড়তে পারত না। ডান দিকে একটা জ্বলন্ত মশাল ছিল আর সামনে মৃত্যু। মোল্লার মাথা আবার দৌড়ল। তাকে একসঙ্গে দুটো কাজ করতে হতো, নিজেকে বাঁচানো আর গাধাকে বাঁচানো। মোল্লা গাধা থেকে নিচে নামলেন। তিনি গাধার চোখের দিকে দেখলেন। মাফ করো বন্ধু, আজ তোমাকে একটু বেশি কষ্ট হবে। মোল্লা গাধাকে দেওয়ালের দিকে মুখ করে দাঁড় করালেন। তারপর তিনি কালিয়ার দিকে ঘুরে হাত ওপরে তুললেন। আমি হার মানছি, মোল্লা বললেন। তুমি জিতে গেলে কালিয়া, এই গাধা তোমার, আমার প্রাণ বকশিস দাও। কালিয়া হাসল। প্রাণ তো তোর যাবেই, কিন্তু তিলে তিলে কষ্ট দিয়ে। কালিয়া পা বাড়াল। তখনই মোল্লা এক গজব ফুর্তি দেখালেন যা তার বয়সের হিসেবে অসম্ভব ছিল। তিনি দেওয়ালে ঝোলানো ওই জ্বলন্ত মশালটা উপড়ে নিলেন। পিছনে হটো, মোল্লা মশাল দোলালেন, নইলে আমি এই পুরো বাজারে আগুন লাগিয়ে দেব। চোর বাজারে বেশিরভাগ মালপত্র কাপড়, কাঠ আর ঘাসের ছিল। আগুন এখানে সবথেকে বড় ভয় ছিল। কালিয়া থেমে গেল। পাগলামি করিস না, কালিয়া চিৎকার করল। যদি আগুন লাগাস তো আমরা সব মরব, তুইও। আমাকে কি? মোল্লা পাগলের মতো হাসতে হাসতে বললেন, আমি তো এমনিতেও মরতে চলেছি, তো কেননা সবাইকে সাথে নিয়ে যাই? নরকে একা যেতে ভয় লাগে কালিয়া ভাই? মোল্লা মশালটাকে কাপড়ের একটা স্তূপের একদম কাছে নিয়ে গেলেন। আগুনের শিখা কাপড়কে ছুটেই যাচ্ছিল। চোররা ঘাবড়ে গেল। না না, করিস না। এই হট্টগোলের সুযোগ নিয়ে মোল্লার রেকাবে পা রাখলেন আর এক ঝটকায় গাধার পিঠে চড়ে বসলেন। কিন্তু তিনি গাধাকে ছোটাতেন পারতেন না। সামনে দেওয়াল ছিল। মোল্লার প্ল্যান পালানোর ছিল না, ওড়ানোর ছিল, ভ্রমের মাধ্যমে। দেখো, মোল্লা দেওয়ালের ওপর ইশারা করলেন। ওইদিকে দেখো, ওটাকে। সবাই সহজাত প্রবৃত্তি বশত ওপরে দেখল। মোল্লা নিজের পকেট থেকে এক মুঠো লঙ্কার গুঁড়ো বের করলেন, যা তিনি সবসময় চোরদের ভয়ে রাখতেন, আর সেটা মশালের আগুনে ছুঁড়ে মারলেন। ভক করে আগুনের একটা বড় গোলা আর ঝাঝালো ধোঁয়া তৈরি হল। লঙ্কার ধোঁয়া তখনই গলিতে ছড়িয়ে পড়ল। চোররা কাশতে লাগল, তাদের চোখে জ্বালা হতে লাগল। আহ, আমার চোখ, মেরে ফেলল, বিষ বিষ! গলিতে হাহাকার মচে গেল। কাউকে কিছু দেখা যাচ্ছিল না। চল আমার শের! মোল্লা গাধাকে গোড়ালি দিয়ে গুঁতো দিলেন। গাধা, যাকে মোল্লা নিজের পাগড়ি দিয়ে মুখ ঢেকে দিয়েছিলেন যাতে তার ধোঁয়া না লাগে, বুঝে গেল কি করতে হবে। মোল্লা তাকে ওইদিকে ঘোরালেন যেখান থেকে চোররা এসেছিল। চোররা এখন অন্ধ আর অসহায় ছিল, নিজেদের চোখ ডলছিল। মোল্লা গাধাকে ভিড়ের মাঝখান দিয়ে ছোটালেন। গাধা চোরদের মারিয়ে ধাক্কা মারতে মারতে বেরুল। ধরো, হাহ, আমার পা! গালিগালাজ আর চিৎকারের আওয়াজ আসছিল। মোল্লা ধোঁয়ার মেঘ থেকে ভূতের মতো বেরিয়ে এলেন। এখন রাস্তা পরিষ্কার ছিল। তিনি বাজারের প্রধান দরজার দিকে এগোলেন। কিন্তু গল্প এখানে শেষ হয় না। প্রধান দরজায় এখনও পাহারাদার ছিল, আর তারা সতর্ক হয়ে গিয়েছিল। মোল্লা দেখলেন যে গেট বন্ধ করা হচ্ছে। যদি গেট বন্ধ হয়ে যায় তো তারা ভেতরে ফেসে যাবেন। আরও জোরে মোল্লা চিৎকার করলেন। গাধা পুরো শক্তিতে দৌড়ল। গেটের দুটো পাল্লা ধীরে ধীরে কাছে আসছিল। মোল্লা ঝুঁকে গাধার গলার সাথে নিজেকে সেটে নিলেন। গাধা গেটের মাঝখান দিয়ে বেরিয়ে গেল, কিন্তু মোল্লার আলখাল্লা গেটের কিলে আটকে ছিঁড়ে গেল। তারা বাইরে ছিলেন, মুক্ত হাওয়ায়। কিন্তু মোল্লা পিছনে ঘুরে তাকালেন না। তিনি জানতেন যে কালিয়া এত সহজে হার মানবে না। সে শহরের অলিগলির ওস্তাদ। মোল্লা গাধাকে প্রধান রাস্তার বদলে শহরের সরু অন্ধকার গলিতে ঢুকিয়ে দিলেন। এখন শুরু হলো পলায়নের খেলা। মোল্লা আগে আর তার ভয় পিছনে। রাতের ঠান্ডা বাতাস মোল্লার ঘাম শুকিয়ে দিচ্ছিল। তার হৃৎপিণ্ড এখনও হাতুড়ির মতো বাজছিল। তিনি নিজের গাধার পিঠ চাপড়ালেন। সাব্বাস, আজ তুমি কামাল করে দিয়েছ। গাধা ধীর আওয়াজে রেঁকে জবাব দিল, যেন বলছে, এখনও বাড়ি পৌঁছায়নি মালিক।
মোল্লা একটা পুরনো মসজিদের ধ্বংসাবশেষের কাছে দাঁড়ালেন। তাকে শ্বাস নিতে হতো আর ভাবতে হতো। চোর বাজার পিছনে ফেলে এসেছেন, কিন্তু কালিয়ার লোকেরা হয়তো পুরো শহরে ছড়িয়ে পড়েছে। তখনই তিনি একটা পায়ের আওয়াজ শুনতে পেলেন। মোল্লা অন্ধকারে নিজের চোখ সজাগ করলেন। সামনে থেকে একটা ছায়া আসছিল। কালিয়া? এটা কি কালিয়া ছিল? ছায়া কাছে এলো। মশালের আলোয় মুখ দেখা গেল। এটা কালিয়া ছিল না, এটা শহরের কোতোয়াল ছিল, যে নিজের সিপাহীদের সাথে টহলে ছিল। মোল্লা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বা হয়তো না, কোতোয়াল মোল্লাকে চিনত, কিন্তু সে মোল্লাকে সজ্জন রূপে চিনত। এই সময় মোল্লার চেহারা একটা চোরের মতো ছিল। ছেঁড়া কাপড়, মুখে কালি, আর একটা গাধা যার মাথায় চোরদের লাল টুপি ছিল। কোতোয়াল তলোয়ার বের করে নিল। কে ওখানে? দাঁড়িয়ে যাও, তুমি ওই চোর যে বাজালে হাঙ্গামা করেছ। মোল্লা ফেঁসে গিয়েছিলেন। একদিকে কুয়ো, চোর, অন্যদিকে খাদ, সিপাহী। যদি সিপাহীরা ধরে তো জেল হবে, কারণ তারা মোল্লাকে চিনতে পারবে না আর চোর মনে করে নেবে। আর যদি মোল্লা নিজের পরিচয় দেন তো কোতোয়াল জিজ্ঞেস করবে যে ইজ্জতদার মোল্লা চোর বাজালে কি করছিলেন। এটা বদনামি হবে। মোল্লাকে আবার নিজের বুদ্ধির ঘোড়া দৌড়াতে হতো। কোতোয়াল কাছে আসছিল। হাত তোলো। মোল্লা সঙ্গে সঙ্গে নিজের পাগলের ভূমিকা আবার নিয়ে নিলেন। তিনি গাধা থেকে নিচে লাফালেন আর নাচতে শুরু করলেন। হুরহুর, রাজার সাওয়ারি আসছে, সরো সরো। কোতোয়াল থামল। এটা কি আপদ? মোল্লা একটা অদ্ভুত আওয়াজ বের করলেন আর গাধার পিছনে লুকিয়ে গেলেন। জিন আসছে কোতোয়াল সাহেব, পালাও! কোতোয়াল যে একটু কুসংস্কারাচ্ছন্ন ছিল থমকে গেল। জিন? হ্যাঁ, মোল্লা ফিসফিস করে বললেন, ওই দেখো ওই মিনারে। কোতোয়াল আর তার সিপাহীরা উপরে দেখল। ব্যাস, এটাই সেই মুহূর্ত ছিল। মোল্লা গাধাকে ধীরে ধাক্কা দিলেন আর এক অন্ধকার গলিতে গায়েব হয়ে গেলেন। যতক্ষণ পর্যন্ত কোতোয়াল আবার নিচে দেখল ওখানে কেউ ছিল না। কোথায় গেল? কোতোয়াল চিৎকার করল। হাওয়ায় গায়েব হয়ে গেল। সিপাহীরা কাঁপতে লাগল। হুজুর, এটা অবশ্যই কোনো ছায়া ছিল, চলুন এখান থেকে। মোল্লা এখন নিরাপদ দূরত্বে ছিলেন। তিনি নিজের বাড়ির রাস্তায় ছিলেন, কিন্তু তখনই তিনি অনুভব করলেন যে গাধা খড়াচ্ছে। বাজারের ওই দৌড়াদৌড়িতে গাধার চোট লেগেছিল। মোল্লার মন গলে গেল। তিনি নিচে নামলেন আর গাধার পা দেখলেন। একটা কাঁচের টুকরো ফেসেছিল। মোল্লা ওটা বের করলেন আর নিজের পাগড়ি থেকে কাপড় ছিঁড়ে পট্টি বাঁধলেন। আমার লোভ আর জিদ তোমাকে চোট পৌঁছে দিল, মোল্লা দুঃখী হয়ে বললেন। মাফ করে দিও। কিন্তু তখনই একটা আওয়াজ মোল্লাকে ডাক দিল, একটা চেনা নিষ্ঠুর হাসি। খুব ভালো পট্টি বাঁধেন তো হাকিম সাহেব। মোল্লার রক্ত জমে গেল। তিনি ধীরে ধীরে ঘুরলেন। গলির মুখে কালিয়া দাঁড়িয়েছিল, একা। কালিয়া ডাকাত আর মোল্লার মুখোমুখি। তার হাতে একটা লম্বা তলোয়ার ছিল যা চাঁদের আলোয় চকচক করছিল। সে হাঁপাচ্ছিল, ঘামে ভেজা ছিল, কিন্তু তার চোখে এখন লোভ নয়, বরং বদলার আগুন ছিল। তোর কি মনে হয়েছিল বুড়ো, যে লঙ্কার ধোয়া কালিয়াকে আটকে দেবে? আমি গন্ধ শুকে স্বীকার করি। কালিয়া ধীরে ধীরে এগিয়ে এলো। এখন কোনো ভিড় নেই, কোনো সিপাহী নেই, শুধু আমি, তুই আর আমার তলোয়ার। মোল্লা নিজের গাধার সামনে দাঁড়িয়ে ঢাল বানিয়ে নিলেন। তারা নিরস্ত্র ছিলেন। তাদের কাছে না লঙ্কা ছিল, না মশাল, আর না কোনো নতুন গল্প শোনানোর সময়। জ্যোৎস্না রাতে ওই গলি কোনো কবরস্থানের মতো শান্ত ছিল, যেখানে শুধু দুটো শ্বাস শোনা যাচ্ছিল, একটা ভারী আর রাগে ভরা, অন্যটা হালকা আর সংযত। মোল্লা নাসিরুদ্দিন আর কালিয়ার মধ্যে দূরত্ব মাত্র 5 কদমের ছিল, কিন্তু এই দূরত্ব জীবন আর মৃত্যুর মাঝের ব্যবধান ছিল। কালিয়ার তলোয়ারের ওপর চাঁদের আলো পড়ছিল, যাতে সেটা কোনো নরকখাদক পশুর দাঁতের মতো চকচক করছিল। তার মুখে ঘাম আর ধুলোর স্তর ছিল, আর চোখে ওই পাগলামি ছিল যা এক শিকারীর চোখে তখন আসে যখন তার শিকার জাল থেকে বেরিয়ে পালানোর পর আবার পাওয়া যায়। মোল্লা নাসিরুদ্দিন নিজের গাধার ঘাড়ে হাত রাখলেন। গাধা কাঁপছিল, হয়তো সেও ওই খোলা তলোয়ারের ধার আন্দাজ করতে পেরেছিল। মোল্লা কালিয়ার চোখে দেখলেন, সেখানে দয়ার কোনো জায়গা ছিল না। কালিয়া এখন ওই ব্যবসায়ী ছিল না যে লাভ লোকসান ভাবত। সে এখন এক অপমানিত গুন্ডা ছিল, যাকে বাজারের মাঝখানে বোকা বানানো হয়েছিল। তার অহংকারে আঘাত লেগেছিল, আর আহত অহংকার যে কোনো শারীরিক আঘাতের চেয়ে বেশি ভয়ঙ্কর হয়। তোকে কি মনে হয়েছিল মোল্লা? কালিয়া নিজের গলা ফিসফিস করে, অথচ এক বিষাক্ত সাপের গর্জনের মতো বের করল, যে তুই কালিয়ার চোখে ধুলো দিয়ে লঙ্কার ধোয়া ছড়িয়ে নিজের বাড়ি গিয়ে শান্তির ঘুম ঘুমাবি? তুই ভুলে গেলি যে এই শহর আমার, এখানের গলিগুলো আমার শিরা। তুই যেখানেই লুকাতিন আমি তোকে খুঁজে বের করতাম। মোল্লা একটা গভীর শ্বাস নিলেন। তার মস্তিষ্ক, যা সবসময় দাবার ছকের মতো চাল চালত, এই সময় খালি মনে হচ্ছিল। পালানোর রাস্তা বন্ধ ছিল, লড়ার ক্ষমতা ছিল না, আর গাধা আহত ছিল। কিন্তু মোল্লা জানতেন যে যখন হাতিয়ার কাজে না আসে, তখন শব্দই ঢাল আর তলোয়ার হয়ে ওঠে। তিনি নিজের মুখ থেকে ভয়ের ভাব মুছে ফেললেন আর তার জায়গায় একটা অদ্ভুত শান্তি ওড়ালেন। ওই শান্তি যা ঝড়ের কেন্দ্রে থাকে। কালিয়া? মোল্লা খুব ধীর আর স্থির গলায় বললেন, যেন তিনি কোনো বাচ্চাকে বোঝাচ্ছেন। তুমি আমাকে মারতে এসেছ, এটা তোমার হক,
আমি তোমার নাকের নিচ থেকে গাধা চুরি করলাম। আমি তোমার টুপি, যা এখনও এই গাধার মাথায় আছে, তার মজা ওড়ালাম। তোমার রাগ যথার্থ, কিন্তু মারার আগে তুমি কি এটা জানতে চাইবে না যে আমি কেন পালাইছিলাম? কালিয়া হাসল, এক শুকনো নিষ্ঠুর হাসি। কেন পালাইছিলি? নিজের প্রাণ বাঁচানোর জন্য আর কি? গল্প বানানো বন্ধ কর, বুড়ো। আজ তোর কোনো গল্প তোকে বাঁচাতে পারবে না। আজ আমার তলোয়ার কথা বলবে। কালিয়া এক কদম এগিয়ে এলো। তলোয়ারের ডগা এখন মোল্লার বুকের সোজাসুজি ছিল। আমি নিজের প্রাণ বাঁচানোর জন্য পালাইনি, মূর্খ। মোল্লার গলা বেশ শক্ত আর চড়া হয়ে গেল, এত চড়া যে কালিয়া থমকে গেল। মোল্লা নিজের আঙ্গুল কালিয়ার দিকে তুললেন, যা কাঁপছিল না। আমি তোমার প্রাণ বাঁচানোর জন্য পালাইছিলাম। কালিয়ার ভ্রু কুঁচকে গেল। আমার প্রাণ? বাজে কথা। বাজে কথা মনে হয়? মোল্লা গাধার কান জোড়ে ধরলেন। তোমার কি মনে হলো আমি বাজারে ওই তামাশা কেন করলাম? ওই আত্মার কথা, ওই আংটির নাটক, ওইসব কেন ছিল? কি শুধু এই মরা গাধাটাকে পাওয়ার জন্য? আরে বুদ্ধির অন্ধ, এই গাধা মৃত্যুর চলমান বার্তা। যেই মুহূর্তে আমি এর চোখে দেখেছিলাম, আমি বুঝতে পেরেছিলাম যে এর ভেতরে কি আছে, কিন্তু আমি বাজারে বলতে পারছিলাম না। যদি আমি ওখানে সত্যি বলে দিতাম, তবে তুমি আর তোমার সঙ্গীরা ভয়ে হুড়োহুড়ি ফেলে দিতে, আর হাজারো নির্দোষ পিষে যেত। তাই আমাকে নাটক করতে হলো, আমাকে একে ওখান থেকে বের করতে হলো। কালিয়া একটু ধন্দে পড়ে গেল। মোল্লার আত্মবিশ্বাস এত প্রবল ছিল যে সেটা মিথ্যে মনে হচ্ছিল না। চোররা সবসময় কুসংস্কারাচ্ছন্ন হয়, আর মোল্লা ওই শিরাতেই আবার চাপ দিয়েছিলেন। এর ভেতরে কি আছে? কালিয়া সন্দেহের নজরে জিজ্ঞেস করল, কিন্তু তার তলোয়ার একটু নিচে নেমে গেল। মোল্লা গলার রহস্যময় বানিয়ে নিলেন। তিনি চারদিকে অন্ধকারে দেখলেন যেন কেউ তাদের কথা শুনছে। তারপর কালিয়ার কাছে ঝুঁকে বললেন, তুমি বাগদাদের কালো জ্বরের ব্যাপারে শুনেছ? কালিয়া শোনেনি, কিন্তু সে অজ্ঞানী দেখাতে চাইছিল না। সে হালকা মাথা নাড়ল। এই গাধা ওই এলাকা থেকেই এসেছে। মোল্লা মিথ্যের জাল বুনতে শুরু করলেন। এর রক্তে এক প্রাচীন রোগ আছে। এই রোগ মানুষকে মারে না কালিয়া, এটা তাকে বদলে দেয়। বদলে দেয়? কালিয়ার পা অজান্তেই পিছিয়ে গেল। হ্যাঁ, মোল্লা চোখ বড় করে বললেন, যেই এই গাধাটাকে ছুঁয়েছে বা এর কাছে বেশিক্ষণ থেকেছে, তার শরীরের মাংস গলতে শুরু করে, কিন্তু সে মরে না। সে এক জ্যান্ত লাশ হয়ে যায়। তার খিদে পায় মানুষের রক্তের। আমি বাজারে দেখলাম যে তোমার চামড়ার রং হলুদ হয়ে যাচ্ছিল, তাই আমি লঙ্কার ধোঁয়া দিলাম। লঙ্কার ধোঁয়াই ওই বিষকে কাটায়। আমি তোমাকে ওখান থেকে তাড়াইনি, আমি তোমাকে ওই বাতাস থেকে দূরে করলাম যা দূষিত হয়ে গিয়েছিল। কালিয়া ঘাবড়ে গিয়ে নিজের হাত দেখল। অন্ধকারে তার নিজের হাত সত্যি সত্যি হলুদ মনে হতে লাগল, যা হয়তো মশালের আলোর ভ্রম ছিল। ভয়ের বীজ বোনা হয়ে গিয়েছিল। তুই মিথ্যে বলছিস, কালিয়া চিৎকার করল, কিন্তু তার গলায় এখন আর আগের ওই ধার ছিল না। তুই আমাকে বোকা বানাচ্ছিস যাতে আমি তোকে ছেড়ে দিই। যদি তোমার মনে হয় যে আমি মিথ্যে বলছি, মোল্লা নিজের ছাতি এগিয়ে দিলেন, তো চালাও তলোয়ার, মেরে ফেলো আমাকে, কিন্তু মনে রেখো, যেই আমার রক্ত এই গাধার রক্তের সাথে মাটিতে মিশবে, কারণ তুমি আমাকে মারার পর একেও ছাড়বে না, এক এমন অভিশাপ মুক্ত হবে যা তোমার পুরো বংশকে খেয়ে ফেলবে। আমি তো বুড়ো, জিয়ে নিলাম যতটা বাঁচার ছিল, কিন্তু তুমি তো এখনো জোয়ান কালিয়া, তুমি কি রিস্ক নিতে চাইবে? গলিতে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। কালিয়া ঘামে ভিজে যাচ্ছিল। একদিকে তার বদলা ছিল, অন্যদিকে এক ভয়ঙ্কর অদৃশ্য ভয়। মোল্লা দেখলেন যে লোহা গরম আছে, এখন হাতুড়ি মারার সময়। আর একটা কথা, মোল্লা গাধার লাল টুপির দিকে ইশারা করলেন। এই টুপি আমি এই গাধাকে কেন পরালাম? তোমাকে অপমান করার জন্য না, বরং এই জন্য কারণ মখমল আর লাল রং ওই রোগকে শুষে নেয়। এখন এই টুপি মৃত্যুর বোমা হয়ে গেছে। যদি তুমি এটাকে ছোঁও বা এর কাছেও যাও, তো বুঝবে তোমার খেলা শেষ। কালিয়ার নজর ওই টুপির ওপর জমে গেল। ওই টুপি যাকে সে নিজের শান মনে করত, এখন ওটা কোনো বিষাক্ত সাপের মতো মনে হচ্ছিল। সে ওটা ফেরত চাইছিল, কিন্তু এখন ওটা ছোঁয়ার সাহস করতে পারছিল না। তো এখন কি করি? কালিয়ার গলা ভেঙে গেল। সে এখন শিকারী নয়, বরং এক ভীত বাচ্চার মতো মনে হচ্ছিল। যদি এই গাধা এতই বিপজ্জনক হয়, তো তুই একে কেন নিয়ে যাচ্ছিস? মোল্লা এক শহীদের মতো হাসি দিলেন। কারণ আমি এক ফকির কালিয়া। আমার কাজ দুনিয়ার আপদবালায় নিজের মাথায় নেওয়া। আমি একে শহর থেকে দূরে মরুভূমিতে নিয়ে যাব, আর ওখানে এক বিশেষ অনুষ্ঠান করে একে কবর দিয়ে দেব। আমি নিজের প্রাণ ঝুঁকিতে ফেলছি যাতে তোমরা সুরক্ষিত থাকো। আর বদলে আমি কি পাচ্ছি? তোমার তলোয়ার। কালিয়ার হাত নিচে ঝুলে গেল। তলোয়ারের ডগা মাটি ছুঁয়ে গেল। তার গ্লানি হতে লাগল। একটা মানুষ যে তার প্রাণ বাঁচানোর জন্য এত বড় বিপদ মাথায় নিচ্ছে, সে তাকে মারতে যাচ্ছিল। আমাকে মাফ করে দে মোল্লা। কালিয়া বিড়বিড় করল, আমি জানতাম না, শয়তান আমার বুদ্ধির ওপর পর্দা ফেলে দিয়েছিল।
মোল্লা স্বস্তির নিঃশ্বাস নিলেন, কিন্তু তিনি জানতেন যে খেলা এখনও শেষ হয়নি। কালিয়ার মেজাজ মুহূর্তের মধ্যে বদলাতে পারে। মাফ ওপরওয়ালার কাছে চাও কালিয়া, মোল্লা গম্ভীরভাবে বললেন। এখন যাও, আর খবরদার এই গাধার পিছনে এসো না। আর হ্যাঁ, স্নান করে নিও, গরম জলে নুন দিয়ে, যাতে যদি কোনো প্রভাব পড়েও থাকে তো সেটা বেরিয়ে যায়। কালিয়া মাথা নাড়ল। সে নিজের তলোয়ার খাপে ভরল আর ধীরে ধীরে পিছাতে লাগল। সে মোল্লাকে এমনভাবে দেখছিল যেন কোনো মসিহকে দেখছে। যখন সে গলির মোড় পর্যন্ত পৌঁছল তখন সে থামল, একবার ঘুরল আর তারপর অন্ধকারে গায়েব হয়ে গেল। মোল্লা ওখানেই দাঁড়িয়ে রইলেন, পাথরের মূর্তির মতো। যতক্ষণ পর্যন্ত কালিয়ার পায়ের আওয়াজ পুরোপুরি গায়েব না হল, মোল্লা নড়লেনও না। যেই বিশ্বাস হল যে সে চলে গেছে, মোল্লার হাঁটু জবাব দিয়ে দিল, আর তিনি ধপ করে মাটিতে বসে পড়লেন। ইয়া খোদা, মোল্লা নিজের মুখ হাতে লুকালেন। এত মিথ্যে তো আমি পুরো জীবনে বলিনি। আজ তো নরকে আমার জায়গা পাকা হয়ে গেল। গাধা নিজের মাথা মোল্লার কাঁধে রেখে দিল। মোল্লা তাকে দেখলেন। আর তুমিও কম নও। যখন আমি অসুখের কথা বলছিলাম তো তুমি এমন কাঁপছিলে যেন সত্যিই অসুস্থ। বড় ওস্তাদ ভাই, গাধা রেখে জবাব দিল। হয়তো সে বলছিল যে ভয়ে কাঁপছিলাম, অভিনয় করছিলাম না। মোল্লা গাধার আহত পায়ের পট্টি ঠিক করলেন। রক্ত পড়া বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু গাধা এখনও খোঁড়াচ্ছিল। মোল্লা গাধার টুপি খুললেন। এই টুপি, মোল্লা ওটা হাতে নিয়ে দেখলেন, এটা মুসিবতের কোড়া। কিন্তু এটাকে এখানেই ফেলা ঠিক হবে না। যদি কালিয়া ফিরে আসে আর দেখে যে টুপি রাস্তায় পড়ে আছে, তো সে বুঝে যাবে যে আমি মিথ্যে বলেছিলাম। মোল্লা টুপিটা নিজের পকেটে রেখে নিলেন। এটা অন্য কোনো কাজে লাগবে। এখন সমস্যা এটা ছিল যে তারা কোথায় যাবেন। নিজের বাড়ি যাওয়া বিপদের বাইরে ছিল না। কালিয়া এখন ভয় পেয়েছে, কিন্তু যদি সে নিজের সঙ্গীদের কাছে যায় আর কথা বলে, তো হতে পারে তাদের মধ্যে কেউ বুদ্ধিমান হবে আর তাকে বলে দেবে যে বাগদাদের জ্বরের মতো কোনো জিনিস হয় না। তখন তারা সোজা মোল্লার বাড়ি পৌঁছাবে। আমাদের আজ রাত অন্য কোথাও লুকাতে হবে, মোল্লা গাধাকে বললেন। কোনো এমন জায়গা যেখানে চোরদের পৌঁছনো সম্ভব না। মোল্লার মাথায় শহরের পুরনো সরাইখানার খেয়াল এলো, কিন্তু সেখানেও বিপদ ছিল। তারপর তার মনে পড়ল শহরের কাজী, বিচারকের বাড়ি। কাজী আর মোল্লার মধ্যে সবসময় ঝগড়াঝাটি চলতে থাকত। কাজী মোল্লাকে ছোট করার কোনো সুযোগ ছাড়তেন না, কিন্তু কাজীর বাড়ি সবচেয়ে সুরক্ষিত জায়গা ছিল, কারণ সেখানে সবসময় পাহারা থাকত। আর সবচেয়ে বড় কথা, চোররা ওখানে যাওয়ার সাহস করবে না। চলো বন্ধু, মোল্লা বললেন, আজ রাত আমরা আমাদের প্রিয় বন্ধু কাজী সাহেবের মেহমান হব। মোল্লা আর গাধা ধীরে ধীরে ছায়ায় লুকিয়ে কাজীর বাড়ির দিকে এগোলেন। শহর ঘুমোচ্ছিল, কিন্তু প্রতিটা ছায়া মোল্লাকে ভয় দেখাচ্ছিল। কাজীর বাড়ি এক উঁচু দেওয়ালের পিছনে ছিল। গেটে দুজন প্রহরী ঝিমুচ্ছিল। মোল্লা সোজা গেট দিয়ে যেতে পারতেন না, তাকে পিছন দিক দিয়ে যেতে হতো, যেখানে কাজীর আস্তাবল ছিল। মোল্লা দেওয়ালের কাছে পৌঁছালেন। দেওয়াল উঁচু ছিল, কিন্তু একটা পুরনো গাছ দেওয়ালের সাহারায় দাঁড়িয়েছিল। তোমাকে এখানেই বাইরে অপেক্ষা করতে হবে, মোল্লা গাধাকে বললেন। আমি ভেতরে গিয়ে রাস্তা দেখছি। কিন্তু গাধা সরতে মানা করে দিল। সে মোল্লার কুর্তার আঁচল ধরে নিল। আরে ভাই, বোঝো কথাটা, আমি তোমাকে দেওয়ালে চড়াতে পারি না, মোল্লা বোঝালেন। তখনই মোল্লার নজর আস্তবলের ছোট দরজার উপর পড়ল, যা হয়তো ভুলবশত খোলা রয়ে গিয়েছিল, বা হয়তো কাজীর কোনো চাকর চুরি লুকিয়ে বাইরে গিয়েছিল। কপাল, মোল্লা হাসলেন। তারা দুজন পা টিপে আস্তবলে ঢুকলেন। সেখানে কাজীর দুটো শানদার আরবি ঘোড়া বাঁধা ছিল। মোল্লার গাধাকে দেখে ওই ঘোড়াগুলো অবজ্ঞায় মাগ কুচকাল। ভদ্রভাবে পেশ এসো, মোল্লা ঘোড়াগুলোকে বকলেন। এ তোমাদের মেহমান। মোল্লা গাধাকে এক কোণে বাঁধলেন আর তাকে ঘোড়াদের দানা, যা খুব উমদা কিসিমের ছিল, খেতে দিলেন। গাধা তো যেন স্বর্গে এসে গেছে, সে আরামে ছোলা চিবোতে লাগল। মোল্লা ওখানেই ঘাসের গাদায় নিজের জায়গা বানালেন। তাদের মনে হল যে এখন তারা সুরক্ষিত। কিন্তু মোল্লার রাত এত সহজে কাটবার ছিল না। এখন মোল্লার চোখ লেগেছিলই যে আস্তবলের বড় দরজা খুলল। মশালের আলো ভেতরে এলো। মোল্লা ঘাসের গাদার পিছনে লুকিয়ে পড়লেন। ভেতরে আসা ব্যক্তি স্বয়ং কাজী ছিলেন। তিনি নিজের চাকরের সাথে ছিলেন। কাজীকে খুব চিন্তিত মনে হচ্ছিল। তিনি পাজামা পরেছিলেন আর খুব ঘাবড়ে পায়চারি করছিলেন। কি করি, কাজী বিড়বিড় করছিলেন। যদি সকাল পর্যন্ত ওই জিনিস না পাওয়া যায় তো বাদশাহ সালামত আমার গর্দান উড়িয়ে দেবেন। চাকর হাত জোর করে বলল, হুজুর, আমরা পুরো বাড়ি তন্ন করে খুঁজেছি, ওই ছোট সিন্দুক কোথাও পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় ওই চোর যে কাল সাফাই করতে এসেছিল সেই নিয়ে গেছে। কাজী নিজের কপাল চাপড়ালেন। ওই ছোট সিন্দুকে বাদশা দেওয়া শাহী মোহর ছিল। যদি ওটা চুরি হয়ে গিয়ে থাকে তো আমার চাকরি তো যাবেই, প্রাণও যাবে, আর কাল সকালে দরবারে আমাকে ওই মোহর পেশ করতে হবে।
ঘাসের পিছনে লোকানো মোল্লার কান খাড়া হয়ে গেল। কাজী মুসিবতে ছিলেন, আর মুসিবতও যেমন তেমন নয়, শাহী মোহরের চুরি। মোল্লার মাথায় একটা খিচুড়ি পাকতে শুরু করল। একদিকে তিনি কালিয়ার থেকে বেঁচে এখানে লুকিয়েছিলেন, আর অন্যদিকে এখানে কাজী সাহেব নিজেরই মুসিবতে ফেসে। মোল্লা ভাবলেন, যদি আমি কাজীর সাহায্য করে দিই তো হয়তো তিনি আমাকে আর আমার গাধাকে কালিয়ার থেকে বাঁচিয়ে নেবেন, আর সাথে কাজীর ওপর আমার এহসানও হয়ে যাবে। কিন্তু সামনে কিভাবে আসব? যদি এখন বেরোই তো কাজী ভাববেন যে মোল্লাই চুরি করেছেন বা গুপ্তচর বৃত্তি করছেন। তখনই মোল্লার গাধা, যার শাহী ছোলা খাওয়ার অভ্যেস ছিল, জোরে পেটের গ্যাস ছাড়ল। আওয়াজ নিস্তব্ধতায় গুমড়ে গেল। কাজী আর চাকর চমকে উঠলেন। কে কে ওখানে? কাজী চিৎকার করলেন। মোল্লা নিজের কপাল চাপড়ালেন। এই গাধা মুড়িয়ে দিল। এখন লোকানোর কোনো লাভ ছিল না। মোল্লা ঘাসের গাধা থেকে বেরুলেন ঝাড়তে ঝাড়তে, যেন তিনি ওখানে পিকনিক করছিলেন। সালাম আলাইকুম কাজী সাহেব, রাত খুব সুন্দর, তাই না? কাজীর চোখ ছানা বড়া হয়ে গেল। মোল্লা নাসিরুদ্দিন, তুমি এখানে আমার আস্ত বলে? আর এই দুর্গন্ধযুক্ত গাধা এখানে কি করছে? মোল্লা হাসতে হাসতে বললেন, কাজী সাহেব, আমি তো শুধু নিজের গাধাকে শাহী দাওয়াত খাওয়াতে এনেছিলাম। শুনেছিলাম আপনার ঘোড়াদের রেশন খুব ভালো, কিন্তু আপনার কথা শুনে মনে হলো যে আপনি বড় বিপদে আছেন। কাজীর মুখ লাল হয়ে গেল। তুমি আমাদের কথা শুনছিলে? তুমি গুপ্তচর বৃত্তি করছিলে? আমি তোমাকে এক্ষুনি গ্রেফতার করিয়ে দেব। গ্রেফতার? মোল্লা বেপরোয়াভাবে বললেন, করুন, শখ করে করুন, কিন্তু তারপর ওই শাহী মোহরকে খুঁজবে। আপনার এই চাকররা, যাদের নিজের নাকের ডগায় কিছু দেখা যায় না। কাজী থেমে গেলেন। তিনি জানতেন যে মোল্লা চালাক, আর তিনি এটাও জানতেন যে মোল্লা অনেকবার পুলিশের আগে অপরাধীকে ধরে ফেলেন। ডুবন্ত মানুষের খড়কুটো সাহারা। তুমি কি ওটা খুঁজতে পারবে? কাজী আশা নিয়ে জিজ্ঞাসা করলেন। হয়তো। মোল্লা গাধার পিঠে হাত রাখলেন। আমার গাধা, যাকে আপনি দুর্গন্ধযুক্ত বলছেন, আসলে এক অনেক বড় গুপ্তচর। এ এখনই আমাকে বলল যে চোর বাজারে কিছু গোলমাল আছে, আর সংযোগ দেখুন, আমি এখনই ওখান থেকেই আসছি। কাজের বিশ্বাস হল না। তুমি চোর বাজারে গিয়েছিলে? জ্যান্ত ফিরে এসেছ? শুধু ফিরে আসিনি, বরং ওখানের সর্দার কালিয়াকে নাচিয়ে এসেছি। মোল্লা নিজের শান দেখালেন। যাক, বাদ দিন। যদি আপনার মোহর চাই তো আপনাকে আমার একটা শর্ত মানতে হবে। শর্ত? কেমন শর্ত? কাল থেকে আগামী মাস পর্যন্ত আমার গাধার রেশন আপনার আস্তাবল থেকে যাবে, আর যদি কালিয়া বা তার কোনো লোক আমাকে বিরক্ত করে তো আপনার পুলিশ আমার হেফাজত করবে। কাজীর কাছে কোনো বিকল্প ছিল না। মঞ্জুর, সব মঞ্জুর, শুধু আমার মোহর এনে দাও সকালে দরবার বসার আগে। মোল্লা ভাবলেন, এখন আমি কি করি? আমি ওয়াদা তো করে দিলাম, কিন্তু আমি কি জানি মোহর কোথায়? কিন্তু মোল্লার বিশ্বাস ছিল যে একবার জলে ঝাঁপ দাও, সাঁতার নিজে থেকেই চলে আসে। তিনি কাজীর কাছে জিজ্ঞেস করলেন, সাফাই করনেওয়ালা কে ছিল? চাকর বলল, জি, ও নতুন ছিল, নাম বলছিল ছগন। ল্যাংড়া করে চলত? ছগন ল্যাংড়া? মোল্লার মাথায় বিদ্যুতের মতো ঝিলিক মারল। চোর বাজারে যখন তিনি পালাচ্ছিলেন, তিনি এক ল্যাংড়া লোককে দেখেছিলেন যে কালিয়ার দলের ছিল না, বরং আলাদা এক কোণে বসে কিছু চকচকে জিনিস নিয়ে খেলছিল। মোল্লা তখন খেয়াল করেননি, কিন্তু এখন সূত্রগুলো জুড়ছিল। ওই লোকটা চোরদের দলের অংশ ছিল না, সে এক স্বতন্ত্র চোর ছিল, আর এমন চোররা প্রায়ই নিজের মাল বাজারে বেচতে ভয় পায়, কারণ কালিয়া তাদের থেকে ট্যাক্স উসুল করত। তো সে মাল কোথায় লুকাবে? মোল্লা কাজীর দিকে দেখলেন। কাজী সাহেব, আমাকে 2 জন সিপাহী দিন আর একটু সময়। কাজী তক্ষণই আদেশ দিলেন। মোল্লা, গাধা, যাকে এখন জোর করে চলতে হচ্ছিল, আর 2 জন অস্ত্রধারী সিপাহী আবার রাতের অন্ধকারে বেরিয়ে পড়লেন। মোল্লা সিপাহীদের ওই পুরনো কবরস্থানের দিকে যেতে বললেন, যা চোর বাজারের পিছনে ছিল। স্বতন্ত্র চোররা প্রায়ই ওখানেই লুকাত। সিপাহীরা ভয় পাচ্ছিল। মোল্লাজি, কবরস্থান, ওখানে তো জিন থাকে। আরে, জিনদের ভয় পেও না, মোল্লা বললেন, মানুষদের ভয় পাও। জিন তো তবুও নিয়মের পাকা হয়। কবরস্থানে ঘন অন্ধকার ছিল। পুরনো গাছের ডালপালা হাওয়ায় দুলছিল। মোল্লা ইশারায় সবাইকে চুপ থাকতে বললেন। তিনি দূরে একটা ভাঙা কবরের কাছে হালকা আগুন জ্বলতে দেখলেন। মোল্লা সিপাহীদের পিছনে দাঁড়াতে ইশারা করলেন। আমি একা যাব, উর্দি দেখলে সে পালাতে পারে। মোল্লা ছেঁড়াখোড়া কাপড়ে ধীরে ধীরে ওই আগুনের দিকে এগোলেন। সেখানে ওই ল্যাংড়া লোকটাই বসেছিল। সে একটা ছোট সিন্দুককে পাথর দিয়ে ভাঙার চেষ্টা করছিল। ছগন, পিছন থেকে আওয়াজ দিলেন, এভাবে ভাঙবে না, লোহার তৈরি।
ছগন লাফিয়ে উঠল। সে পাশে পড়ে থাকা ডান্ডা তুলে নিল। কে? আমি তোমার বন্ধু, মোল্লা সামনে আসতে আসতে বললেন। আমি দেখছি যে তুমি ওই সিন্দুক নিয়ে পেরেশান। আমি জানি ওটা কিভাবে খুলতে হয়। ছগন মোল্লাকে দেখল। একটা বুড়ো দুর্বল মানুষ, তার মনে হলো কোনো বিপদ নেই। তুই কিভাবে জানিস? কারণ আমি তালার কারিগর। মোল্লা ডাহা মিথ্যে বললেন। আমিও পুলিশের থেকে পালাচ্ছি, আমরা দুজন ভাই ভাই। যদি আমি এটা খুলে দিই তো অর্ধেক মাল আমার। ছগন লোভে পড়ে গেল। সিন্দুক খুলছিল না, আর তার ভয় ছিল যে সকাল হয়ে যাবে, ঠিক আছে, অর্ধেক তোর। কিন্তু যদি চালাকি করিস তো মাথা ফাটিয়ে দেব। মোল্লা কাছে বসলেন। তিনি সিন্দুকটা হাতে নিলেন। তার উপর শাহী চিহ্ন ছিল। এটা ওটাই ছিল। এটা খোলার একটা মন্ত্র আছে। মোল্লা বললেন, মন্ত্র? হ্যাঁ, এটি শাহী তালা। মন্ত্র ছাড়া এটি খোলে না। মোল্লা চোখ বন্ধ করলেন এবং জোরে চিৎকার করলেন, এই সিপাহীরা, ধরে ফেলো একে। এই মন্ত্র শোনার সাথে সাথেই ঝোপের পেছন থেকে 2 সিপাহী লাফিয়ে পড়ল। ছগন সামলানোর সুযোগও পেল না। সিপাহীরা তাকে জাপটে ধরল। মোল্লা ছোট সিন্দুকটি উঠালেন এবং ধুলো ঝাড়লেন। বেচারা মোল্লা ছগনকে বললেন, লোভ খুব খারাপ জিনিস ভাই। সিপাহীরা ছগনকে বেঁধে ফেলল। মোল্লা সিন্দুকটি নিজের বগলে চাপলেন। চলো, কাজী সাহেব অপেক্ষা করছেন হয়তো। ফিরতি সফর ছিল বিজয়ী মিছিলের মতো। মোল্লা গাধার পিঠে চড়েছিলেন, আর সিপাহীরা আগে পিছে চলছিল। মোল্লার মনে হল আজকের রাত তার জীবনের সবচেয়ে লম্বা এবং রোমাঞ্চকর রাত। তিনি গাধাকে, চোরবাজারকে, কালিয়াকে এবং এখন আরও এক চোরকে টেক্কা দিয়েছিলেন। কিন্তু যেমনই তারা কাজীর বাড়ির কাছে পৌঁছালেন, মোল্লা দেখলেন সেখানে আগে থেকেই ভিড় জমেছে। মশাল জ্বলছে এবং ঘোড়াগুলো চিহি ডাকছে। কি হল? কাজী গেটে দাঁড়িয়েছিলেন, কিন্তু তার সাথে আরও কিছু লোকও ছিল, রাজকীয় পোশাক পরা লোক। বাদশাহর উজির এসেছিলেন। মোল্লার বুক ধক করে উঠল। কাজী কি উজিরকে বলে দিল যে মোল্লা মোহর চুরি করেছে? কাজী কি ধোকা দিল? মোল্লাকে আসতে দেখলেন। তার মুখ ফ্যাকাশে ছিল। উজির মোল্লার দিকে তাকালেন। তাহলে এটিই সেই লোক? উজির কড়া গলায় জিজ্ঞেস করলেন। মোল্লা গাধা থেকে নামতে নামতে ভাবলেন, লো ভাই নাসিরুদ্দিন, কড়াই থেকে বেরোলে আর আগুনে পড়লে, এখন কোন গল্প শোনাবে? মোল্লা সিন্দুকটি শক্ত করে ধরে নিলেন। যদি কাজী অভিযোগ করেন তবে মোল্লার কাছে প্রমাণ আছে যে তিনি এটি উদ্ধার করেছেন, চুরি করেননি। কিন্তু দরবারের রাজনীতি বড়ই বাঁকা হয়। উজির মোল্লার কাছে আসলেন। তিনি মোল্লাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। তারপর মোল্লার গাধাকে দেখলেন, যার মাথা থেকে টুপি গায়েব ছিল। কিন্তু তবুও সে অদ্ভুত লাগছিল। কাজী বলছেন যে তুমি সবচেয়ে বড় গোয়েন্দা? উজির জিজ্ঞেস করলেন। মোল্লা অবাক। গোয়েন্দা? কাজী পেছন থেকে চোখ টিপলেন। জি হুজুর, এটিই মোল্লা নাসিরুদ্দিন। ওই নিজের জীবন বাজি রেখে মোহরের খোঁজ পেয়েছে। আমি ওকে এই কাজ সঁপেছিলাম। মোল্লা বুঝে গেলেন কাজী নিজের জীবন বাঁচানোর জন্য সব কৃতিত্ব মোল্লা অর্থাৎ মোল্লার গোয়েন্দাগিরিকে দিচ্ছিলেন, যাতে এটা না বোঝায় যে কাজী মোহর হারিয়ে ফেলেছিলেন। কাজী এটা দেখাচ্ছিলেন যে মোহর হারায়নি, বরং এটি একটি অপারেশনের অংশ ছিল। মোল্লা হাসলেন। এই পরিস্থিতি তার পক্ষেই ছিল। জি জনাব। মোল্লা ঝুঁকে সালাম করলেন। বাদশাহর আমানতের হিফাজতের জন্য আমি পাতাল পর্যন্ত যেতে পারি। এই নিন সেই মোহর। মোল্লা সিন্দুকটি উজিরের হাতে রাখলেন। উজির সিন্দুকটি খুললেন। মোহর সুরক্ষিত ছিল। উজিরের মুখে হাসি ফুটল। খুব ভালো, বাদশাহ সালামত খুশি হবেন। কাজী, তুমি সঠিক লোক বেছেছ। আর তুমি মোল্লা, সকালে দরবারে হাজির হবে। বাদশাহ তোমাকে পুরস্কার দিতে চাইবেন। মোল্লা মাথা নিচু করলেন। পুরস্কারের প্রয়োজন নেই হুজুর, শুধু দোয়া চাই। যদিও মনে মনে তিনি ভাবছিলেন, পুরস্কারে সোনার মোহর পাওয়া গেলে মজা হতো। উজির চলে গেলেন। কাজী স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি দৌড়ে মোল্লার কাছে আসলেন এবং তাকে জড়িয়ে ধরলেন। তুমি আমাকে বাঁচিয়ে দিলে মোল্লা, আমি তোমার এই এহসান কোনো দিন ভুলব না। মোল্লা কাজীকে সরিয়ে দিলেন। এহসান থাক কাজী সাহেব, শুধু এই গাধার রেশনের কথা মনে রাখবেন। আর হ্যাঁ, এখন আমাকে আর আমার গাধাকে শোয়ার জন্য একটা নরম বিছানা চাই, খুব ক্লান্ত হয়ে গেছি। কাজী হাসতে হাসতে বললেন, আজ আমার পুরো বাড়ি তোমার, যাও আরাম করো। মোল্লা গাধাকে আবার আস্তা বলে বাঁধলেন। এবার গাধার জন্য মখমলের গদি বিছানো হলো কাজীর আদেশে। মোল্লাও পাশে শুয়ে পড়লেন। অবশেষে শান্তি ছিল। বিপদ কেটে গিয়েছিল। কালিয়া পালিয়ে গিয়েছিল। মোহর পাওয়া গিয়েছিল এবং কাজী বন্ধু হয়ে গিয়েছিল। মোল্লা চোখ বন্ধ করলেন। কি রাত ছিল! কিন্তু গল্প এখনও শেষ হয়নি। মোল্লা জানতেন না যে সকালে দরবারে কি হতে চলেছে, আর তিনি এটাও জানতেন না যে কালিয়া হার মানেনি। কালিয়া নুন জলে স্নান করার পর অনুভব করল যে তার কোনো অসুখ হয়নি, আর যখন তার ভয় কেটে গেল তখন তার রাগ দ্বিগুণ হয়ে ফিরে আসলো। সে বুঝে গিয়েছিল যে মোল্লা তাকে আবার উল্লু বানিয়েছে, আর এবার কালিয়া মোল্লার বাড়ি বা গলিতে নয়, বরং সেখানে আঘাত করতে যাচ্ছিল যেখানে মোল্লা নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ মনে করছিলেন, বাদশাহর দরবারে।
মোল্লার ঘুম গভীর ছিল, কিন্তু স্বপ্নে তিনি গাধার ডাক নয় বরং তলোয়ারের ঝনঝনানি শুনতে পাচ্ছিলেন। ভোর হতে চলল এবং মোল্লা নাসিরউদ্দিনের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এখনও বাকি ছিল। ভোরের প্রথম আলো শহরের মিনারে চুমু খাচ্ছিল, বাতাসে রাতের শীতলতা তখনও বাকি ছিল, কিন্তু মোল্লা নাসিরউদ্দিনের কপালে ঘাম ছিল। এই ঘাম ভয়ের নয়, বরং সেই ভারী রাজকীয় পোশাকের ছিল যা কাজী সাহেব তাকে জোর করে পরিয়ে দিয়েছিলেন। কাজীর ধারণা ছিল যে বাদশাহর দরবারে যাওয়া ব্যক্তি, চাই সে ফকিরই হোক না কেন, তাকে রাইস অর্থাৎ ধনী দেখাতে হবে। মোল্লা, যিনি নিজের ছেঁড়া পুরনো কাঁথাতেই বাদশাহীগিরি অনুভব করতেন, তিনি এই রেশমি চোঙা আর কষা পাগড়িতে নিজেকে কোনো সাজাপ্রাপ্ত আসামির মতো অনুভব করছিলেন। কাজী সাহেব, মোল্লা নিজের পাগড়ি ঠিক করতে করতে বললেন, যা বারবার তার বাম চোখের উপর পড়ে যাচ্ছিল, এটা কি জরুরি? আমার গাধা আমাকে চিনতে পারছে না। ও ভাবছে আমি কোনো নতুন কষাই যে ওকে নিয়ে যেতে এসেছি। কাজী, যিনি নিজে এক চমৎকার শেরওয়ানিতে ছিলেন এবং নিজের আতরের সুগন্ধে পুরো আস্তাবল মাতিয়ে রাখছিলেন, তিনি মোল্লার দিকে তাকিয়ে গজগজ করলেন, মোল্লা, এটা মজার সময় নয়। আমরা বাদশাহ সালামতের সামনে যাচ্ছি। যদি তিনি তোমার কাপড়ে ধুলো দেখেন, তবে আমার আর তোমার দুজনেরই ছাল ছাড়িয়ে নেবেন। বাদশাহ পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন। মোল্লা গাধার দিকে তাকালেন। গাধা যে সারা রাত রাজকীয় ছোলা খেয়েছিল, এখন ঝিমিয়ে দাঁড়িয়েছিল। কাজীর চাকররা গাধাকেও স্নান করিয়ে তার গলায় গাঁদা ফুলের মালা দিয়েছিল। মোল্লার গাধাকে এখন কোনো বরযাত্রীর ঘোড়ার মতো লাগছিল, শুধু অভাব ছিল বুদ্ধির, যা তার মাসুম চোখে অনুপস্থিত ছিল। চলো ভাই, মোল্লা গাধার পিঠ ছাপড়ালেন, আজ তোমারও কপাল খুলবে, হয়তো বাদশাহ তোমাকে শাহী আস্তাবলের প্রধান বানিয়ে দেবেন। শাহী মহলের রাস্তা শহরের ঠিক মাঝখান দিয়ে যেত। যেমনই মোল্লা আর কাজীর কাফেলা বেরোল, লোকজন তাদের দেখার জন্য দাঁড়িয়ে গেল। সেই মোল্লা, যিনি কাল পর্যন্ত এক পাগল বুড়োর নাটক করছিলেন, আজ কাজীর সাথে শান দিয়ে চলছিলেন। কিন্তু মোল্লার নজর ভিড়ের মধ্যে লুকিয়ে থাকা মুখগুলোকে খুঁজছিল। তিনি জানতেন যে কালিয়া হার মানার মতো লোক নয়। রাতের নিস্তব্ধতায় দেওয়া কালিয়ার হুমকি এখনও মোল্লার কানে বাজছিল। কিন্তু ভিড়ে উৎসাহ ছিল, কোনো সন্দেহজনক মুখ চোখে পড়ল না। মোল্লা কিছুটা স্বস্তি অনুভব করলেন। শাহী মহলের প্রধান তোরণ বাবে শাহী এতটাই বিশাল ছিল যে তার নিচ দিয়ে 10টি হাতি একসাথে যেতে পারত। মার্বেলের মেঝেতে গাধার খুরের টপটপ শব্দ কোনো সঙ্গীতের মতো প্রতিধ্বনিত হচ্ছিল। দুই পাশে খোলা তলোয়ার হাতে দাঁড়িয়ে থাকা শাহী গার্ডদের ছায়া লম্বা আর ভয়ঙ্কর ছিল। কাজীর মুখ উত্তেজনায় ফ্যাকাশে হয়ে যাচ্ছিল, কিন্তু মোল্লা খুব আগ্রহ নিয়ে মহলের কারুকাজ দেখছিলেন। কাজী সাহেব, মোল্লা ফিসফিস করে বললেন, যদি বাদশাহ আমাকে পুরস্কার হিসেবে কিছু দিতে চান, তবে কি আমি এই মহলের একটা ইট চাইতে পারি? আমার বাড়ির উনুনটা ভেঙে গেছে। কাজী দাঁত কিড়মিড় করে বললেন, চুপ থাকো, নিজের ঘাড় বাঁচাতে চাইলে মুখ বন্ধ রাখো, শুধু তখনই বলবে যখন বাদশাহ জিজ্ঞেস করবেন। দরবারে আম সাজানো ছিল। মাঝখানে একটি উঁচু তখ্ত ছিল, যাতে বাদশাহ সুলতান শামসুদ্দিন বসেছিলেন। সুলতানের ব্যক্তিত্ব এমন ছিল যে তার দিকে চোখ তুলে তাকানো ধৃষ্টতা বলে মনে করা হতো। তার ডান পাশে উজিরে আজম দাঁড়িয়েছিলেন, আর বাম পাশে শহরের বড় বড় আমির ও সেনাপতিরা। দরবারে পিন পতন নিস্তব্ধতা ছিল। কাজী এগিয়ে গিয়ে জমি চুম্বন করলেন। জাহাপনার জয় হোক, হুজুরের সম্মান অটুট থাকুক। মোল্লাও দেখাদেখি ঝুঁকে সালাম করলেন, কিন্তু গাধা ঠিক সেই সময় জোরে এক হাঁচি দিল। হাচ্চু! গাধার নাক থেকে বেরোনো জল সরাসরি এক মোটা দরবারির মুখে গিয়ে পড়ল। পুরো দরবারে নিস্তব্ধতা নেমে আসল। দরবারি রাগে লাল হয়ে গেল, কাজীর প্রাণ শুকিয়ে গেল, কিন্তু বাদশার ঠোঁটে এক হালকা হাসি ফুটে উঠল। কাজী, বাদশাহ নিজের গম্ভীর গলায় বললেন, মনে হচ্ছে তোমার এই সাথী আমাদের দরবারের ঘুম ওড়াতে এসেছে। কাজী কাঁপতে কাঁপতে বললেন, মাফ করবেন হুজুর, এই জানোয়ার এটি আসলে একটু উত্তেজিত। উজির ইশারা করলেন ও মোল্লাকে সামনে ডাকলেন। জাহাপনা, উজির বললেন, এটি সেই ব্যক্তি, মোল্লা নাসিরউদ্দিন। এই নিজের জীবন বাজি রেখে চোরদের আস্তানা থেকে আপনার শাহী মোহর উদ্ধার করেছে। মোল্লা সিন্দুকটি 2 হাতে নিয়ে ওপরে তুললেন। উজির সেটি নিলেন ও বাদশার সামনে পেশ করলেন। বাদশাহ সিন্দুক খুললেন, মোহর দেখলেন ও সন্তুষ্ট হয়ে মাথা নাড়লেন। আমরা খুব খুশি হলাম। বাদশাহ মোল্লার দিকে তাকালেন। আমরা শুনেছি যে তুমি খুব চতুর। চোরদের বাজারে ঢোকা এবং জীবিত ফিরে আসা কোনো সাধারণ কাজ নয়। বলো, কি পুরস্কার চাই? মোল্লা বিনয়ের সাথে বললেন, জাহাপনা, আমার সবচেয়ে বড় সম্পদ তো এটিই যে আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি। কিন্তু যদি হুজুর কিছু দিতেই চান, তবে এই গাধার জন্য একটু ভালো খাবার, আর আমার জন্য। মোল্লা নিজের কথা শেষ করার আগে দরবারের পেছনের অংশ থেকে এক ভারী ও গম্ভীর কণ্ঠস্বর আসল, থামুন জাহাপনা, এই লোকটা মিথ্যেবাদী। দরবারে হুলুস্থুল পড়ে গেল। সবাই পেছনে ফিরে তাকাতে লাগল। প্রধান দরজায় এক ব্যক্তি দাঁড়িয়েছিল।
সে খুব দামি পোশাকে ছিল, মাথায় বেনারসি পাগড়ি, গলায় মুক্তার মালা এবং গায়ে মখমলের জোগা। তার দাড়ি লম্বা এবং কালো ছিল, নকল কিন্তু খুব যত্ন করে লাগানো হয়েছিল, এবং তার চোখে সুরমা লাগানো ছিল। তার পেছনে 2 জন সাক্ষীও ছিল। এটি অন্য কেউ নয়, বরং কালিয়াই ছিল। কিন্তু সেই কালিয়া চোর হিসেবে নয়, বরং শেখ আল হাবিব নামক এক ধনী বিদেশি বণিকের বেশে ছিল। মোল্লা তাকে তখনই চিনে ফেললেন। তার হাঁটা চলা, তার চোখের সেই ক্রূর চাহনি সব এক ছিল। মোল্লার বুক বসে গেল। কালিয়া বাঘের গুহায় ঢোকার সাহস করেছিল। এই বদতমেজি কি? বাদশাহ রাগে জিজ্ঞেস করলেন, কে তুমি? কালিয়া এগিয়ে এসে এক নাটকীয় কায়দায় সালাম করল। তার অভিনয় এতটাই জবরদস্ত ছিল যে মোল্লাও অবাক হয়ে গেলেন। জাহাপনা, কালিয়া কান্নার সুর করে বলল, আমি বসরার এক ব্যবসায়ী, শেখ আল হাবিব। আমি এখানে ব্যবসা করতে এসেছিলাম, কিন্তু এই শহরে লুট হয়ে গেলাম, আর আমাকে লুট করার লোক আর কেউ নয়, বরং এই ভণ্ড মোল্লা, যে আপনার সামনে সাধু সেজে দাঁড়িয়ে আছে। কাজী চিৎকার করলেন, খামোশ! তুমি মোল্লার ওপর দোষ দিচ্ছ, ইনি শাহী মেহমান। কালিয়া কাজীকে উপেক্ষা করে সরাসরি বাদশাকে উদ্দেশ্য করে বলল, হুজুর, ন্যায়ের ভিক্ষা চাইছি। এই গাধা যা ওখানে দাঁড়িয়ে আছে, ওটা আমার, ওর নাম তুফান। আমি আর আমার এই অনুগত জানোয়ার কাল বাজার দিয়ে যাচ্ছিলাম। আমার কাছে এই শাহী মোহরটিও ছিল, যা আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম, এবং আমি এটি সততার সাথে দরবারে জমা দিতে আসছিলাম। কিন্তু তখনই এই মোল্লা তার গুন্ডাদের নিয়ে আমার ওপর হামলা করল, আমাকে অজ্ঞান করল, আমার গাধা ছিনিয়ে নিল, আর মোহর নিয়ে এখানে চলে আসলো, যাতে মিথ্যা পুরস্কার পেতে পারে। গল্পটি এত সুনিপুণভাবে সাজানো হয়েছিল যে দরবারে ফিসফাস শুরু হয়ে গেল। মোল্লা নাসিরুদ্দিনের ওপর সন্দেহের তীর ঘুরতে লাগল। আসলে মোল্লাকে এক গরিব এবং সাধারণ মানুষ দেখাচ্ছিল, যেখানে শেখ কালিয়াকে একজন সম্ভ্রান্ত ব্যক্তি মনে হচ্ছিল, আর শাহী মোহর এক ফকিরের কাছে কিভাবে মিলতে পারে এই কথাটিও গলায় নামছিল না। বাদশাহ মোল্লার দিকে তাকালেন। তার চোখে এখন প্রশংসার জায়গায় সন্দেহ ছিল। মোল্লা, বাদশাহ কড়া গলায় জিজ্ঞেস করলেন, এটা কি সত্যি? তুমি কি এই ব্যবসায়ীকে লুট করেছ? মোল্লা জানতেন যে এখন রাগ করার বা চিৎকার করার সময় নয়। কালিয়া সম্মানের পোশাক পরে আছে, সেটি খুলতে হবে। মোল্লা হাসতে হাসতে বললেন, জাহাপনা, দুনিয়াতে 2 ধরনের লোক আছে। এক তারা যারা গল্প বানায়, আর দ্বিতীয় তারা যারা গল্প বাঁচে। এই শেখ সাহেব খুব ভালো গল্পকার, কিন্তু ওনাকে জিজ্ঞেস করুন, যদি গাধা ওনারই হয় তবে গাধার এক বিশেষ অভ্যাস কি? কালিয়া প্রস্তুত ছিল। সে সারা রাত প্রস্তুতি নিয়েছিল। সে জানত যে মোল্লা এমন প্রশ্ন করবেন। হ্যাঁ, আমি বলছি, কালিয়া আত্মবিশ্বাসের সাথে বলল, আমার গাধা তুফান শুধু মিষ্টি পছন্দ করে, ও ঝাল একদম পছন্দ করে না, আর ওর লেজের নিচে একটা পুরনো ক্ষত আছে। মোল্লা চমকে গেলেন। ক্ষত হওয়ার কথা মোল্লা নিজে বাজারে চিৎকার করে বলেছিলেন। কালিয়া সেই তথ্যেরই ব্যবহার মোল্লার বিরুদ্ধে করে দিল। বাদশাহ উজিরকে ইশারা করলেন। উজির গাধার লেজ তুলে দেখলেন। জাহাপনা, ক্ষত বর্তমান আছে, উজির ঘোষণা করলেন। দরবারে শোরগোল উঠল। পাল্লা কালিয়ার দিকে হেলে গিয়েছিল। দেখলেন হুজুর, কালিয়া কুমিরের কান্না কেঁদে বলল, এটিই প্রমাণ, এই লোকটা চোর, ওকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, আর আমার গাধা ও মোহর আমাকে ফেরত দেওয়া হোক। মোল্লার অবস্থা নাজুক ছিল। কাজীও এখন মোল্লার থেকে কিছুটা দূরে সরে গেলেন, এই ভেবে যে মোল্লা ডুবলে তিনিও বিপদে পড়বেন। মোল্লা এক গভীর শ্বাস নিলেন। তিনি গাধার কাছে গেলেন এবং তার কানে ফিসফিস করে বললেন, বেটা, এখন ইজ্জত তোর হাতে, দগা দিস না। তারপর মোল্লা বাদশাকে বললেন, জাহাপনা, ক্ষত তো যে কোনো গাধারই হতে পারে, আর মিষ্টি তো সব জানোয়ারই পছন্দ করে, কিন্তু মালিক আর জানোয়ারের সম্পর্ক আধ্যাত্মিক হয়। যদি অনুমতি দেন তবে একটি পরীক্ষা হয়ে যাক। কেমন পরীক্ষা? বাদশাহ জিজ্ঞেস করলেন। আমি আর এই শেখ সাহেব দুজনে দরবারে 2 আলাদা কোণে দাঁড়িয়ে থাকব, মোল্লা প্রস্তাব দিলেন। গাধাকে মাঝখানে ছেড়ে দেওয়া হবে, যাকে ও নিজের মালিক মনে করে তার কাছে যাবে, গাধা তারই হবে। বাদশার এই প্রস্তাব পছন্দ হল। মঞ্জুর, এটিই ফয়সালার বিচার হবে। দরবারের পরিবেশ কোনো খেলার মাঠের মতো হয়ে গেল। একপাশে মোল্লা নাসিরুদ্দিন দাঁড়িয়েছিলেন ফকিরের বেশে, অন্য পাশে কালিয়া নিজের দামি চোগায়, মুখে এক শয়তানি হাসি নিয়ে। গাধাকে মাঝখানে দাঁড় করানো হল। শুরু করো, উজির আদেশ দিলেন। মোল্লা গাধাকে ভালোবেসে ডাকলেন, আয় বেটা, আমার বন্ধু, মনে আছে আমরা কিভাবে বিপদ পার করেছি? আয়। মোল্লার গলায় সত্যিকারের ভালোবাসা ছিল, কিন্তু কালিয়া শুধু ডাক দিল না, সে লুকিয়ে নিজের আস্তিনে রাখা ভাজা ছোলা আর গুড়ের মুঠি খুলে দিল। গুড়ের গন্ধ গাধার তীব্র নাক পর্যন্ত পৌঁছে গেল। গাধা যে ঠিক একটু আগেই শাহী খাবার খেয়ে এসেছিল, তবুও সে লোভী ছিল। সে মোল্লার দিকে একবার তাকালো, তারপর কালিয়ার দিকে। মোল্লার দিকে শুধু ভালোবাসা ছিল, কালিয়ার দিকে গুড়।
জানোয়ারের প্রকৃতি ভালোবাসাকে হারিয়ে দিল। গাধা ধীরে ধীরে তারপর দ্রুত কালিয়ার দিকে এগিয়ে গেল এবং তার হাত থেকে গুড় খেতে লাগল। মোল্লার বুক ভেঙে গেল। দরবারে হাসির রোল উঠল। প্রতারক, ভণ্ড! মানুষ মোল্লার উপর চিৎকার করতে লাগল। কালিয়া গাধার ঘাড় চাপড়াল আর মোল্লার দিকে তাকিয়ে চোখ টিপল। দেখলেন জাহাপনা, রক্ত রক্তকে চেনে, আমার তুফান আমার কাছে চলে এসেছে। বাদশার মুখ রাগে লাল হয়ে গেল। তার মনে হল মোল্লা তার সময় নষ্ট করেছেন এবং তাকে বোকা বানানোর চেষ্টা করেছেন। মোল্লা নাসিরুদ্দিন! বাদশাহ গর্জে উঠলেন, তুমি আমাদের আদালতে মিথ্যা বললে, তুমি একজন ভদ্র ব্যবসায়ীকে অপমান করলে। সিপাহীরা, একে গ্রেফতার করো। 4 জন হৃষ্টপুষ্ট সিপাহী মোল্লার দিকে এগিয়ে আসল। লোহার শিকল ঝনঝন করে উঠল। কাজী নিজের মুখ লুকিয়ে ফেললেন। মোল্লা 4 দিকে দেখলেন, কোনো সাহায্য নেই। গাধাও আয়েশ করে গুড় খাচ্ছিল, নিজের আসল মালিক মোল্লার মৃত্যুর পরোয়া না করেই। এটাই কি শেষ ছিল? মোল্লা নসিরুদ্দিন, যিনি দুনিয়াকে বুদ্ধি বিলোতেন, আজ কি এক গাধা আর এক চোরের হাতে মারা যাবেন? সিপাহীরা মোল্লার হাত ধরল। থামুন! মোল্লা নিজের পুরো শক্তি দিয়ে চিৎকার করলেন। গলার আওয়াজ এতটাই জোরে ছিল যে সিপাহীরা এক মুহূর্তের জন্য থেমে গেল। জাহাপনা! মোল্লা বাদশার চোখের দিকে সরাসরি তাকিয়ে বললেন। তার চোখে ভয় নয়, বরং এক অদ্ভুত আগুন ছিল। যদি আপনি আমাকে মারতে চান তবে মারুন, কিন্তু ইতিহাস লিখবে যে সুলতান শামসুদ্দিন এক গাধার ক্ষুধাকে বিচারের মাপকাঠি বানিয়েছিলেন। আপনি কি চান যে পরবর্তী প্রজন্ম বলুক যে সুলতানের দরবারে গাধারা বিচারক হতো? বাদশার এই কথাটি গায়ে লাগল। দরবারে নিস্তব্ধতা নেমে আসল। এটি একটি সরাসরি কটাক্ষ ছিল, কিন্তু এতে যুক্তিও ছিল। তাহলে তুমি কি চাও? বাদশা রাগকে চেপে জিজ্ঞেস করলেন। গাধা তো তার ফয়সালা শুনিয়ে দিল। গাধা জানোয়ার হুজুর, ও ক্ষুধার গোলাম। যে তাকে খাবার দিল সে তার কাছে গেল। এটি আনুগত্য নয়, ঘুষ। আর এই শেখ, মোল্লা কালিয়ার দিকে আঙুল তুললেন, এ ঘুষ দিতে ওস্তাদ। মোল্লা নিজের হাত ছাড়িয়ে নিলেন এবং এক পায়ে এগিয়ে আসলেন। আমি এক শেষ প্রমাণ পেশ করতে চাই, এমন এক প্রমাণ যা না তো এই শেখ অস্বীকার করতে পারবে, না এই গাধা, আর না অন্য কেউ। কোনো প্রমাণ? কালিয়া ঘাবড়ে জিজ্ঞেস করল। তার মনে হল মোল্লার কাছে এখন আর কিছু নেই। গাধার জীব, মোল্লা রহস্যময়ভাবে বললেন। গাধার জীব? বাদশাহ অবাক হলেন। এই গাধা কি কথা বলে? না হুজুর, মোল্লা বললেন, কিন্তু এর জিভে এমন এক রাজ আছে যা শুধু তার আসল মালিকই জানতে পারে। যদি এই শেখ আসল মালিক হয় তবে এর জানা থাকবে যে এই গাধার তালুতে বা মাউথ রুফে এক বিশেষ জন্মগত চিহ্ন আছে। আমি বাদশাহ সালামতের কাছে দরখাস্ত করছি যে তিনি শেখ সাহেবকে জিজ্ঞেস করুন সেই চিহ্নটি কেমন, ত্রিকোণ, গোল নাকি চৌকো, আর তার রং কি। যদি উনি সঠিক বলে দেন তবে আমার শিরশ্ছেদ করুন, আর যদি ভুল বলেন তবে। কালিয়া ফেঁসে গেল। সে গাধাকে চুরি করেছিল, লালন পালন করেনি। সে কোনোদিন গাধার মুখ খুলে তার তালু দেখেনি। সে শুধু গাধার বাইরের ক্ষতগুলোর কথা জানত। তার কপালে ঘাম চকচক করতে লাগল। বাদশাহ কালিয়ার দিকে তাকালেন। বলো শেখাল হাবিব, চিহ্নটি কেমন? কালিয়া ঢোক গিলল। তার মাথা দ্রুত দৌড়াচ্ছিল। কি আন্দাজ করবে? ত্রিকোণ, গোল, কালো, লাল? যদি ভুল হয় তবে খেলা শেষ। সে কালিয়া তোতলাতে লাগল। জাহাপনা, আসলে এই গাধা খুব অবাধ্য। ও কাউকে মুখ খুলতে দেয় না। আমি কোনোদিন খুঁটিয়ে দেখিনি। মোল্লা হাসলেন। বাহ, বছরের পর বছর গাধা পুষছেন আর মুখের ভেতরের চিহ্ন দেখেননি, অথচ প্রতিটি মালিক নিজের জানোয়ারের দাঁত গোনে যাতে তার বয়স বোঝা যায়। মোল্লা বাদশার দিকে তাকালেন। হুজুর, যদি অনুমতি দেন তবে আমি বলি। বাদশাহ মাথা নাড়লেন। এই গাধার তালুতে। মোল্লা এক নাটকীয় বিরতি নিলেন। কোনো চিহ্ন নেই। দরবারে আবার নিস্তব্ধতা। কি? বাদশাহ জিজ্ঞেস করলেন। জি হুজুর, মোল্লা হাসতে হাসতে বললেন। এই গাধা একদম স্বাভাবিক, এর তালুতে কোনো চিহ্ন নেই। আমি এই প্রশ্নটি শুধু এটি পরীক্ষা করার জন্য করেছিলাম যে এই শেখ কি সত্যি এই গাধাকে চেনে। যদিও আসল মালিক হতো তবে ও সঙ্গে সঙ্গে বলে দিত যে মোল্লা মিথ্যা বলছেন, ওখানে কোনো চিহ্ন নেই। কিন্তু যেহেতু ও চোর, ও আন্দাজ করার চেষ্টা করেছে বা বাহানা বানিয়েছে। এটি মোল্লার মাস্টার স্ট্রোক ছিল, মনোবিজ্ঞানের এক চমৎকার চাল। তিনি এমন একটি জিনিসের কথা জিজ্ঞেস করলেন যা ছিলই না এবং চোরকে নিজের জালে ফাঁসালেন। বাদশার চোখে বুদ্ধির ঝলক দেখা গেল। তিনি কালিয়ার দিকে তাকালেন, যে এখন ভীষণভাবে ঘাবড়ে গিয়েছিল। শেখ, বাদশা গম্ভীর গলায় বললেন, মোল্লা কি সত্যি বলছেন? কালিয়ার আত্মবিশ্বাস ধসে পড়ল। হুজুর, আমার মনে হল। মোল্লা কথা কাটালেন না, বরং তার ওপর হাতুড়ি মারলেন। আরেক কথা হুজুর, এই লোকটা বলল যে এর নাম শেখ আল হাবিব,
কিন্তু এর হাতের দিকে তাকান, এক ধনী ব্যবসায়ীর হাত নরম হয়, কিন্তু এর হাতের তালুতে তলোয়ার চালানো আর দড়ি টানার দাগ আছে। আর এর দাড়ি? মোল্লা দ্রুত কালিয়ার কাছে গেলেন এবং কেউ কিছু বোঝার আগেই তিনি কালিয়ার নকল দাড়িতে থাবা মারলেন এবং এক ঝটকায় সেটি টেনে নিলেন। চড়চড়, আঠাসহ দাড়ি মোল্লার হাতে চলে এলো। নিচে কালিয়ার আসল মুখ, যাতে বাজারের লড়াইয়ের টাটকা আঁচড় ছিল, সেটি সামনে চলে এলো। কালিয়া! দরবারে উপস্থিত এক সিপাহী চিনে ফেলল। জাহাপনা, এটি শহরের কুখ্যাত ডাকাত কালিয়া, আমরা একে কয়েক মাস ধরে খুঁজছি। বাদশার রাগ এখন আগ্নেয়গিরি হয়ে গিয়েছিল। ধোকা! আমাদের দরবারে এত বড় ধোকা! কালিয়া পালানোর চেষ্টা করল। সে নিজের কোমর থেকে খঞ্জর বের করল এবং উজিরের দিকে ঝাঁপিয়ে পড়ল। সে উজিরকে জিম্মি করতে চেয়েছিল। সরে যাও সবাই, নইলে উজিরকে মেরে ফেলব! কালিয়া চিৎকার করল। দরবারে হুড়োহুড়ি পড়ে গেল। আমির আর রইসরা নিজের প্রাণ বাঁচানোর জন্য পিলারের পেছনে লুকোতে লাগল। কাজী তো অজ্ঞান হয়ে গেল। পড়ে গেলেন। মোল্লা নিজের জায়গায় দাঁড়িয়েছিলেন, তার কাছে গাধা ছিল। কালিয়া উজিরের গলায় খঞ্জর রেখে পিছিয়ে আসছিল। আমাকে রাস্তা দাও, আর এই গাধাও আমার সাথে যাবে। বাদশাহ সিংহাসন থেকে দাঁড়িয়ে পড়লেন। একে যেতে দিও না। মোল্লা দেখলেন যে পরিস্থিতি আবার খারাপ হচ্ছে। তিনি ধীরে ধীরে নিজের পকেট থেকে সেই লাল মখমলের টুপিটি বের করলেন, যা তিনি কাল রাতে চুরি করেছিলেন এবং যা কালিয়া গাধাকে পরিয়েছিল। কালিয়া! মোল্লা টুপিটি নাড়ালেন। কালিয়ার মনোযোগ ঘুরল। সে নিজের টুপি দেখতে পেল। তোর টুপি! মোল্লা চিৎকার করলেন এবং টুপিটি গাধার পায়ের কাছে ফেলে দিলেন। তুফান! মার! মোল্লা সেই কমান্ড দিলেন যা তিনি ছোটবেলায় গাধাকে শিখিয়েছিলেন, সাপ বা বিচ্ছুকে পিষে ফেলার জন্য। গাধা লাল টুপিটি মাটিতে দেখল এবং সেটিকে বিপদ মনে করে, অথবা মোল্লার গলার আওয়াজের প্রভাবে, নিজের পেছনের 2 পা দিয়ে এক জবরদস্ত দুলত্তি মারল। ধারাম! গাধার লাথি সরাসরি কালিয়ার হাতে লাগল, কারণ সে টুপিটি তোলার জন্য বা দেখার জন্য একটু ঝুঁকেছিল। খঞ্জর তার হাত থেকে ছিটকে দূরে পড়ে গেল। উজির আজাদ হয়ে গেলেন এবং তিনি ধাক্কা দিয়ে কালিয়াকে ফেলে দিলেন। শাহী গার্ডরা সঙ্গে সঙ্গে কালিয়ার উপর ঝাঁপিয়ে পড়ল। তাকে জাপটে ধরা হল। দরবারে শান্তি ফিরল। উজির নিজের কাপড় ঠিক করলেন এবং হাঁপাতে হাঁপাতে বললেন, শুক্রিয়া মোল্লা, তুমি আজ শুধু আমার প্রাণ বাঁচালে না, বরং দরবারের ইজ্জতও বাঁচালে। বাদশাহ সিংহাসন থেকে নিচে নামলেন। তিনি মোল্লার কাছে আসলেন। মোল্লা নাসিরুদ্দিন, বাদশাহ বললেন, আমরা তোমার কথা অনেক শুনেছিলাম, কিন্তু আজ দেখেও নিলাম, তুমি শুধু বুদ্ধিমান ন, সাহসীও মটে। মোল্লা ঝুঁকে সালাম করলেন। সাহসী আমি নই, আমার গাধা হুজুর। ও এক ডাকাতকে লাথি মেরে প্রমাণ করে দিল যে কখনো কখনো লাথি কথার চেয়ে বেশি কার্যকর হয়। রাজদরবার হেসে উঠল। বাদশাও নিজের হাসি আটকাতে পারলেন না। এই কালিয়াকে কাল কুঠুরিতে ফেলে দাও, বাদশাহ আদেশ দিলেন। আর মোল্লাকে? বাদশাহ থামলেন। তিনি একটি থালা আনালেন, যাতে সোনার 100 মোহর ছিল। এটি তোমার পুরস্কার, আর সাথে আমরা তোমাকে শাহী উপদেষ্টার পদ দেওয়ার কথা ভাবছি। মোল্লা মোহরগুলো নিলেন, কিন্তু পদের বিষয়ে মাথা নাড়ালেন। মাফ করবেন হুজুর, মোল্লা বললেন, উপদেষ্টা হওয়ার চেয়ে ভালো যে আমি আমার গাধাই চড়াই। দরবারের রাজনীতি আমার গাধার লাথির চেয়েও বেশি বিপজ্জনক। আমি আমার ছোট দুনিয়াতেই খুশি। বাদশাহ মোল্লার সরলতা ও নির্ভীকতায় আরও বেশি প্রভাবিত হলেন। ঠিক আছে, তোমার যেমন ইচ্ছা, কিন্তু যখনই আমাদের বুদ্ধির প্রয়োজন হবে, আমরা তোমাকে স্মরণ করব। মোল্লা গাধার লাগাম ধরলেন। গাধা এখনও মাটিতে পড়ে থাকা লাল টুপিটি শুকছিল। চলো ভাই, মোল্লা বললেন, অনেক হয়েছে শাহী মেহমানদারি, এখন বাড়ি ফিরি। বিবি অপেক্ষা করছে হয়তো, আর অবশ্যই ও জেনে গেছে যে আমরা সারা রাত গায়েব ছিলাম। আসল আদালত তো এখন বাড়িতে বসবে। মোল্লা দরবার থেকে বের হলেন। রোদ এখন পুরোপুরি উঠে গিয়েছিল। শহরের বাতাসে স্বাধীনতার ঘ্রাণ ছিল। মোল্লা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। গাধা পাওয়া গেল, পুরস্কার পাওয়া গেল, আর শত্রু জেলে ছিল। কিন্তু যেমনই মোল্লা মহলের বাইরে আসলেন, এক জীর্ণ পোশাকে থাকা ভিখারি তার পথ আটকাল। মোল্লাজি! ভিখারি কাঁপা কাঁপা গলায় ডাকল। হ্যাঁ মাই, কি চাই? আজ আমি খুব খুশি, এই নাও 1 মোহর। মোল্লা দরিয়া দিলি দেখালেন। ভিখারি মোহরটি নিল না। সে ধীরে ধীরে বলল, কালিয়া জেলে যাওয়ার আগে তার এক লোককে ইশারা করেছে, তার ভাই জালিম সিং, যে পাহাড়ের ডাকাত। সে এইমাত্র শহরে প্রবেশ করেছে। কালিয়া তাকে খবর পাঠিয়েছে যে মোল্লা আমার জীবন বরবাদ করেছে, এখন তুই ওর ঘর জ্বালিয়ে দে। মোল্লার পায়ের তলা থেকে মাটি সরে গেল। এক বিপদ শেষ হতে না হতেই অন্য বিপদ চলে আসলো। জালিম সিং! ও তো কালিয়ার চেয়েও 10 গুণ বেশি ভয়ঙ্কর শোনা যায়। আর সে মোল্লার বাড়িকে লক্ষ্য বানাতে যাচ্ছিল, যেখানে মোল্লার বিবি আর বাচ্চারা ছিল। মোল্লা ভিখারিকে ধরলেন। তুই সত্যি বলছিস? হ্যাঁ মালিক, আমি ওখানেই গেটে ভিক্ষা করছিলাম। আমি ইশারা দেখেছি। জালিম সিং তার পুরো দল নিয়ে আপনার পাড়ার দিকে এগোচ্ছে। মোল্লা গাধার দিকে তাকালেন।
দৌড়াতে হবে দোস্ত, এবার প্রাণ বাঁচানোর জন্য নয়, পরিবার বাঁচানোর জন্য। মোল্লার রাজকীয় পোশাকটি হাঁটু পর্যন্ত গোটালেন এবং গাধার পিঠে লাফ দিয়ে চড়লেন। মোল্লার গাধা, যে এখনও পর্যন্ত শাহী চালে হাঁটছিল, বিপদ অনুভব করে পবন বেগে দৌড়াতে শুরু করল। ধুলোর মেঘ উড়িয়ে মোল্লা নিজের বাড়ির দিকে ছুটলেন। দরবারে জয়ের উৎসব ম্লান হয়ে গিয়েছিল। এখন লড়াই ছিল ব্যক্তিগত, এখন লড়াই ছিল বাড়ির। মোল্লা কি সময় মতো পৌঁছাতে পারবেন? তিনি কি জালিম সিং আর তার পাহাড়ি ডাকাতদের রোষানল থেকে নিজের পরিবারকে বাঁচাতে পারবেন, নাকি মোল্লার বুদ্ধিশক্তির এই নতুন ঝড়ের সামনে হার মানবে? ধুলোর এক ঘূর্ণি আকশাহর শহরের গলিগুলো চিরে সামনে এগোচ্ছিল। এটি কোনো ঝড় ছিল না, এটি ছিলেন মোল্লা নাসিরুদ্দিন আর তার গাধা তুফান। যে গাধাকে মানুষ অলস আর কাজ্জোর ভাবত, আজ সে নিজের মালিকের উৎকণ্ঠা অনুভব করে বাতাসের সাথে কথা বলছিল। মোল্লার রাজকীয় পোশাক বাতাসে উড়ছিল, পাগড়ি খুলে যাওয়ার উপক্রম হয়েছিল। তার চোখে শুধু একটাই দৃশ্য ছিল, তার বাড়ি, তার বিবি ফাতেমা আর তার বাচ্চারা। মোল্লার মাথায় ভিখারির কথাগুলো হাতুড়ির মতো বাজছিল। জালিম সিং ঘর জ্বালিয়ে দেবে। জালিম সিং কালিয়ার বড় ভাই, যার সম্পর্কে বলা হতো যে সে পাহাড়ের নেকড়ে, সে কথা বলে না, শুধু কামড়ায়। মোল্লা নিজের পকেটে হাত দিলেন। সেখানে সোনার 100 মোহর ছিল, যা বাদশাহ পুরস্কার হিসেবে দিয়েছিলেন। এই মোহরগুলো কি জালিমকে আটকাতে পারবে, নাকি আজ রক্ত বইবে? আরও জোরে দোস্ত, আরও জোরে! মোল্লা গাধার কানে চিৎকার করলেন। যদি আজ আমরা দেরিতে পৌঁছাই তবে সব শেষ হয়ে যাবে। যেমনই মোল্লা নিজের পাড়ার মোড়ে পৌঁছালেন, তার বুক ধক করে উঠল। ওখানকার দৃশ্য কোনো যুদ্ধক্ষেত্রের মতো ছিল। পাড়ার দোকানপাট বন্ধ ছিল, মানুষ নিজের বাড়িতে লুকিয়েছিল, আর মোল্লার বাড়ির সামনে দাঁড়িয়েছিল 10-12 জন ভয়ঙ্কর ডাকাত। তাদের হাতে খোলা তলোয়ার আর জ্বলন্ত মশাল ছিল, আর তাদের মাঝখানে এক বিশাল ঘোড়ায় বসেছিল জালিম সিং। তার মুখ বসন্তের দাগে ভরা ছিল, আর তার এক চোখ নষ্ট হয়ে গিয়েছিল। সে মোল্লার বন্ধ দরজার দিকে তাকিয়েছিল। বেরিয়ে আয় মোল্লার বিবি! জালিম সিং হুঙ্কার ছাড়ল। তার আওয়াজ মেঘের গর্জনের মতো ছিল। তোর স্বামী আমার ভাইকে জেলে পাঠিয়েছে, আজ তার দুনিয়া ছাই করে দেব। ভেতর থেকে কোনো শব্দ আসলো না। ফাতেমা দরজা ভেতর থেকে বন্ধ করে রেখেছিল আর ভারী সিন্দুক ঠেকিয়ে দিয়েছিল। কিন্তু কাঠের দরজা জালিমের আগুনের সামনে কতক্ষণ টিকত? মোল্লা গাধার লাগাম টানলেন না, বরং সেটিকে সরাসরি ডাকাতদের দলের দিকে ছুটিয়ে দিলেন। থামো! মোল্লা চিৎকার করলেন। খবরদার, যদি কেউ আমার ঘরে হাত দিয়েছ! ডাকাতরা চুমকে গেল। তারা পেছনে ফিরে দেখল, এক ধুলোয় মাখা আলুথালু মানুষ গাধার পিঠে আসছে। জালেম সিং নিজের ঘাড় ঘোরাল। সে মোল্লাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং এক ক্রূর হাসি হাসল। তাহলে তুই সেই মোল্লা! ইঁদুর শেষ পর্যন্ত গর্ত থেকে বেরিয়ে আসলই। মোল্লা গাধা থেকে লাফ দিলেন এবং জালিমের ঘোড়ার সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি নিরস্ত্র ছিলেন, একাকী ছিলেন, কিন্তু তার মেরুদণ্ড সোজা ছিল। আমি ইঁদুর নই, এই বাড়ির মালিক। মোল্লা হাঁপাতে হাঁপাতে বললেন, শত্রুতা তো আমার সাথেই জালিম, আমার পরিবারকে ছেড়ে দাও। জালিম নিচে ঝুঁকল। শত্রুতা তো তোর সাথেই বুড়ো, কিন্তু মজা তখনই আসবে যখন তুই নিজের চোখের সামনে নিজের ঘর জ্বলতে দেখবি। এই ছেলেরা, আগুন লাগিয়ে দাও। 2 ডাকাত মশাল নিয়ে সামনে বাড়ল। থামো! মোল্লা হাত তুললেন। আগুন লাগানোর আগে একবার ভেবে নাও জালিম, তুমি কি জানো কালিয়া কেন জেলে আছে? জালিম থামল। কারণ তুই তাকে ফাঁসিয়েছিস? ভুল! মোল্লা আত্মবিশ্বাসের সাথে বললেন, আমি তাকে ফাঁসাইনি, সে নিজে নিজেকে ফেসেছে, আর তোমাকেও। জালিমের কপাল কুঁচকে গেল। কি আজে বাজে বকছিস? মোল্লা এখন তার সবচেয়ে বড় আর শেষ চালটি চালতে শুরু করলেন। এটি ছিল ভাগ করো আর শাসন করো নীতি। একবার ভেবে দেখো জালিম, মোল্লা নিজের গলার রহস্যময় করে নিলেন। বাদশার দরবারে হাজার হাজার সিপাহী ছিল। কালিয়া সেখান থেকে পালাতে পারত, কিন্তু সে আত্মসমর্পণ কেন করল? আর বাদশাহ তাকে ফাঁসি দেওয়ার বদলে শুধু জেলে কেন ভরলেন? তোমার কি অদ্ভুত লাগছে না? জালিমের মুখে সন্দেহের রেখা ফুটে উঠতে লাগল। ডাকাতরা সবসময় একে অপরের ওপর সন্দেহ করে, এমনকি ভাইদের ওপরও। কেন? জালিম গর্জে উঠল। মোল্লা পকেট থেকে সেই শাহী মোহর ভর্তি থলিটি বের করলেন, যাতে মোহরগুলো ছিল, এবং সেটিকে বাতাসে নাড়ালেন। মুদ্রার ঝনঝনানি সবার নজর কাড়ল। কারণ কালিয়া বাদশার সাথে চুক্তি করেছে। মোল্লা মিথ্যা বললেন। বাদশার কালিয়াকে নয়, তোমাকে চাই। তুমি পাহাড়ের রাজা, বাদশার জন্য বড় বিপদ। কালিয়া নিজের প্রাণ বাঁচানোর জন্য বাদশাকে কথা দিয়েছে যে সে তোমাকে শহরে ডেকে আনবে, আর দেখো তুমি চলে আসলে। জালিম স্তব্ধ হয়ে গেল। মিথ্যা! আমার ভাই এমন করতে পারে না। তাহলে আমি এখানে জীবিত কিভাবে? মোল্লা যুক্তি দিলেন। আমি যে কালিয়াকে ধরিয়ে দিয়েছি, বাদশাহ আমাকে পুরস্কার দিয়ে কেন পাঠালেন? আর আমাকে জালিমের আসার খবর কে দিল? খোদ কালিয়ার এক লোক।
সেই আমাকে বলল যে, যাও মোল্লা, জালিম আসছে, ওকে বাধা দিও না, ওকে আমার জালে ফাঁসতে দাও। মোল্লা চারদিকে ছাদের দিকে ইশারা করলেন। ওপরে দেখো জালিম, তোমার কি মনে হয় এই নিস্তব্ধতা কেন? পাড়ার লোকেরা ভয়ের চোটে লুকোয়নি, তারা শাহী আদেশ পেয়েছে। প্রতিটি ছাদে শাহী তীরন্দাজরা লুকিয়ে আছে, তুমি ঘেরাও হয়ে গেছ। এটি একটি খুব বড় জুয়া ছিল। ছাদগুলো ফাঁকা ছিল, সেখানে শুধু পায়রা ছিল, কিন্তু মোল্লার আত্মবিশ্বাস এতটাই প্রবল ছিল যে জালিমের নজর অজান্তেই ছাদের দিকে উঠে গেল। তার মনে হল কার্নিশের পেছনে কোনো নড়াচড়া হয়েছে, যা হয়তো বাতাসে দোলা লাগা কাপড় ছিল। জালিমের ঘোড়া কিছুটা পিছিয়ে গেল, তার সাথীরাও ঘাবড়ে গেল। সর্দার, কোথাও এটি সত্যি নয় তো? কালিয়া ভাই সবসময় থেকেই চালাক ছিলেন। মোল্লা দেখলেন যে লোহা গরম আছে। তিনি নিজের থলে খুললেন এবং এক মুঠি সোনার মোহর মাটিতে ছুঁড়ে দিলেন। এই দেখো, মোল্লা বললেন, এটি আমার দাম নয়, এটি আমার মৃত্যুর আগাম টাকা, অ্যাডভান্স, যা বাদশাহ আমাকে দিয়েছেন। আমাকে শুধু ইশারা করতে হবে আর তীরের বৃষ্টি শুরু হয়ে যাবে। সোনা দেখে ডাকাতদের চোখ ছানা বড়া হয়ে গেল। এত সোনা এক ফকিরের কাছে! এর মানে মোল্লা সত্যি বলছে, ও বাদশার খাস লোক। জালিম দ্বিধায় ছিল। রাগ তাকে সামনে বাড়তে বলছিল, কিন্তু ধোকা খাওয়ার ভয় তাকে থামাচ্ছিল। ঠিক তখনই মোল্লার বাড়ির দরজা হঠাৎ খুলে গেল। সবার নজর ওখানে গেল। ফাতেমা বাইরে বেরোল। তার হাতে কোনো তলোয়ার ছিল না, বরং একটি বড় হাঁড়ি ছিল যা থেকে ভাপ বেরোচ্ছিল। সরে যাও আমার দরজার সামনে থেকে, ফাতেমা চিৎকার করল, নইলে এই ফুটন্ত তেল তোমাদের মুখের মানচিত্র বদলে দেবে। মোল্লা মনে মনে নিজের বিবির সাহসকে সালাম করলেন, যদিও তিনি জানতেন যে হাঁড়িতে তেল নেই, বরং চালের ফ্যান অর্থাৎ গরম জল ছিল, কারণ তেল খুব দামি ছিল। কিন্তু ডাকাতদের জন্য ফুটন্ত তেল এক ভয়াবহ অস্ত্র ছিল। মোল্লা সঙ্গে সঙ্গে এই সুযোগটি নিলেন। দেখো জালিম, মোল্লা বললেন, আমার বিবি ইশারা করছে, এই তেল আমার জন্য নয়, বরং তীরন্দাজদের জন্য সংকেত। যদি এই জল মাটিতে পড়ে, তবে বুঝো হামলা শুরু। জালিম নিজের ঘোড়ার লাগাম টানল। সে ভয় পেয়ে গিয়েছিল। তার মনে হল সে এক খুব বড় ষড়যন্ত্রের শিকার হয়ে গেছে। নিজের ভাইয়ের দ্বারা ধোকা খাওয়ার ব্যথায় সে ভেতর থেকে ভেঙে পড়ছিল। কালিয়া, জালিম আকাশের দিকে তাকিয়ে হুঙ্কার দিল, যদি এটি সত্যি হয় তবে আমি তোকে জেল থেকে বের করে নিজের হাতে মারব। তারপর সে মোল্লার দিকে তাকাল। আজ তুই বেঁচে গেলি মোল্লা, তোর কপাল ভালো যে আমার শত্রুতা আমার ভাইয়ের সাথে, তোর সাথে নয়। কিন্তু মনে রাখিস, যদি এটি মিথ্যে বের হয় তবে আমি ফিরে আসব। মোল্লা নিজের বুক ফুলিয়ে বললেন, শখ করে এসো, ততক্ষণে শাহী কামানো এখানে লেগে যাবে। জালিম তার সাথীদের ইশারা করল, ফিরে চলো, আমাদের কালিয়ার সাথে দেখা করতে হবে। ডাকাতের দল, যারা কিছু মুহূর্ত আগে মৃত্যু হয়ে দাঁড়িয়েছিল, এখন ধুলোর মেঘে ফিরে যাচ্ছিল। তারা মোল্লার থেকে নয়, বরং সেই অদৃশ্য সেনাবাহিনী আর ভাইয়ের ধোকা থেকে ভয় পেয়ে পালাচ্ছিল। মোল্লা ওখানেই দাঁড়িয়ে রইলেন, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না শেষ ঘোড়ার খুরের শব্দ বন্ধ হল। যেমনই তারা চলে গেল, মোল্লার পা কাঁপতে শুরু করল এবং তিনি ধপ করে মাটিতে বসে পড়লেন। ঘাম তার কপাল থেকে টপকে মাটিতে পড়ছিল। ফাতেমা দৌড়ে তার কাছে আসল। সে হাঁড়িটি নিচে রাখল। নাসিরুদ্দিন, তুমি ঠিক আছো তো? ফাতেমার চোখে জল ছিল। মোল্লা হাসার চেষ্টা করলেন। আমি ঠিক আছি বেগম, শুধু একটু বার্ধক্য অনুভব করছি। ফাতেমা তাকে জড়িয়ে ধরল। তুমি ওদের তাড়িয়ে দিলে? তুমি তো বলছিলে যে ছাদে তীরন্দাজ আছে। আমি ওপরে দেখলাম সেখানে তো শুধু কাক বসেছিল। মোল্লা হাসলেন। বেগম, দুনিয়াতে সবচেয়ে বড় অস্ত্র হল ভয়। আমি ওদের সেটা দেখিয়েছি যা ওখানে ছিলই না। ততক্ষণে পাড়ার লোক ধীরে ধীরে নিজের বাড়ি থেকে বেরোতে লাগল। তারা দেখল যে ডাকাতরা চলে গেছে আর মোল্লা সুস্থ আছে। মোল্লাজি জিন্দাবাদ, মোল্লা আমাদের বাঁচিয়ে দিয়েছেন। ভিড় জমে গেল। মানুষ মোল্লাকে কাঁধে তুলতে চাইল। মোল্লা হাত জোড় করে তাদের থামালেন। ভাইয়েরা, আমাকে তুলো না, আমার কোমর আগে থেকেই গাধার সাওয়ারিতে ভেঙে আছে। যদি কাউকে তুলতে হয় তবে একে তোলো। মোল্লা নিজের গাধার দিকে ইশারা করলেন। গাধা, যে এখনও পর্যন্ত চুপচাপ দাঁড়িয়েছিল, ভিড়কে নিজের দিকে আসতে দেখে খুশি হয়ে গেল। সে জোরে ডাক ছাড়ল, হ্যাঁ হ্যাঁ। মানুষ গাধাকে মালা পরাল, কেউ তাকে গাজর দিল, কেউ হালুয়া। আজ সেই গাধা আকসারায়ের হিরো ছিল। সন্ধ্যা নেমে আসছিল। মোল্লা নিজের বাড়ির উঠোনে চারপাইয়েতে শুয়েছিলেন। গাধা পাশেই বাঁধা ছিল এবং আয়েশ করে জাবর কাটছিল। ফাতেমা মোল্লার জন্যে চা নিয়ে আসল। তাহলে? ফাতেমা জিজ্ঞাসা করল, এখন কি ইচ্ছা? বাদশাহ তো তোমাকে শাহী উপদেষ্টা বানাতে বলেছিলেন, যাবে? মোল্লা চায়ের কাপে চুমুক দিলেন এবং আকাশে উদিত তারাগুলোকে দেখলেন। না ফাতেমা, মোল্লা শান্তিতে বললেন,
বাদশার দরবারে সোনার শিকল আছে, ওখানে প্রতিটি শব্দ মেপে বলতে হয়। আর এখানে এখানে আমি নিজের ইচ্ছার মালিক। আমি আমার গাধার সাথে কথা বলতে পারি, প্রতিবেশীদের সাথে ঝগড়া করতে পারি, আর যখন চাই ঘুমাতে পারি। মোল্লা নিজের পকেট থেকে বেঁচে থাকা মোহরগুলো বের করলেন এবং ফাতেমার হাতে রাখলেন। এই নাও, ছাদ সারিয়ে নিও, আর বাচ্চাদের জন্য নতুন জামা নিয়ে এসো। আর হ্যাঁ, কিছুটাই গাধার জন্যও রেখো, আসলে এরই দৌলতে এসব পাওয়া গেছে। ফাতেমা হাসল। তুমি কোনোদিনও শুধরাবে না। শুধরে গেলে তো মোল্লা নাসিরুদ্দিন আর কে ডাকবে? মোল্লা চোখ টিপলেন। ঠিক তখনই গাধা আবার ডাকতে শুরু করল। মোল্লা গাধার দিকে তাকালেন। কি হলো ভাই, এখন আবার কি চাই? গাধা নিজের মুখ মোল্লার পকেটের দিকে বাড়াল, যেখানে সেই লাল মখমলের টুপিটি তখনও রাখা ছিল। মোল্লা হাসলেন। তিনি সেই টুপিটি বের করলেন। এটিই সেই টুপি যা কালিয়াকে হারিয়েছিল। তোর এটা চাই? মোল্লা জিজ্ঞেস করলেন। গাধা মাথা নাড়ল। মোল্লা সেই লাল টুপিটি গাধার মাথায় পরিয়ে দিলেন। নে, আজ থেকে তুই সুলতান গাধা। কিন্তু মনে রাখিস, রাজত্ব বুদ্ধি দিয়ে চলে, লাথি দিয়ে নয়। চাঁদনি রাতে মোল্লা নাসিরুদ্দিন, তার বিবি আর তার টুপি পরা গাধা, তিনজন একসাথে ছিল। শান্তি ছিল, স্বস্তি ছিল। মোল্লা প্রমাণ করে দিয়েছিলেন যে দুনিয়াতে যত বড় শক্তিই হোক না কেন, যত বড় ডাকাতি হোক না কেন, যদি আপনার কাছে ধৈর্য, বুদ্ধি আর কিছুটা রসবোধ থাকে, তবে আপনি যে কোনো বিপদকে হারাতে পারেন। তো বন্ধুরা, এটিই ছিল মোল্লা নাসিরুদ্দিনের সবচেয়ে রোমাঞ্চকর দাস্তান। এক হারিয়ে যাওয়া গাধা, চোরদের বাজার, বাদশাহের দরবার আর মৃত্যুর মোকাবিলা। মোল্লা প্রতি মোড়ে প্রমাণ করেছেন যে তলোয়ারের ধারের চেয়ে বেশি ধারালো হয় মাথার বুদ্ধি। তিনি শুধু নিজের গাধা ফেরত পাননি, বরং একটি পুরো শহরকে ডাকাতদের হাত থেকে বাঁচিয়েছেন। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে বিপদ যতই পাহাড়ের মতো হোক না কেন, যদি আমরা ঘাবড়ানোর বদলে ঠান্ডা মাথায় ভাবি, তবে প্রতিটি তালার চাবি পাওয়া সম্ভব। আর হ্যাঁ, কখনো কখনো এক অনুগত বন্ধু, চাই সে গাধাই হোক না কেন, আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। আপনার এই গল্পের কোন অংশটি সবচেয়ে বেশি ভালো লেগেছে? মোল্লার পাগল সেজে বাজারে যাওয়া, দরবারে গাধার সাক্ষ্য দেওয়া, নাকি শেষে জালিম সিংকে নিজের কথার জালে ফাঁসানো? আমাদের নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা প্রতিটি কমেন্ট পড়ি। যদি এই গল্পটি আপনার মুখে হাসি ফুটিয়ে থাকে বা আপনাকে নতুন কিছু শিখিয়ে থাকে, তবে এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। এটি আমাদের আরও উন্নত গল্প আনার জন্য অনুপ্রাণিত করে। নিজের বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও মোল্লার বুদ্ধির স্বাদ নিতে পারে। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব বাটনটি টিপুন আর বেল আইকনটি অবশ্যই বাজান, যাতে আমাদের পরবর্তী ধামাকা গল্প সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছায়। ততক্ষণ পর্যন্ত হাসতে থাকুন, হাসাতে থাকুন আর নিজের বুদ্ধির ঘোড়া বা গাধা দৌড়াতে থাকুন। ধন্যবাদ।